Assalamu alaikum. Good evening to everyone. And on behalf of Genesis Spaces, I'm Dr. Sharmin Jahan Sweety, mentor of Genesis Spaces, welcoming you all in our today's session. Meet your MRCP Spaces mentor. We have a exceptional panel of mentor. All are very dedicated, all have passed with a very good score, and more importantly, their dedication is unmatched. So we are here to introduce ourselves with you so that you can clear your confusion. After allocation of seat of third diet, we have got so many texts, so many queries, so many confusion regarding paces. We are here to share our journey, our experience, and the tips and tricks that you can follow. You can learn from our mistakes so that you can't do all of those. We will share those, and we will share what service we are providing so that you can take an excellent preparation. So many of you have got seat in Dhaka and others country like India, and our mentor panel also has passed from several center. We will share our journey with you so that you can take an excellent preparation. Okay, we have a dedicated mentor panel already, you know. We have total 8 mentor in our panel. So we all will share our journey with you, and we will answer all of your query. But first, I will introduce our mentor, Dr. Fatima Johra, MBBS. She has completed MRCP, and she also completed FCPS in medicine, currently working as a consultant. I'm requesting our mentor, Dr. Fatematul Johora, to share her experience and also to provide some tips and tricks for your upcoming preparation and exam. আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর ফাতেমা জোহরা। তো অলরেডি ডক্টর সুইটি আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে। সো যারা আসলে আমার সাথে আগে ক্লাস করেছেন তারা হয়তো সবাই অনেকেই আমার সাথে পরিচিত আছেন। তো আজকে আমাদের সেশনটা মূলত যারা সামনে পেসিস পরীক্ষা দিবেন, যারা পেসিস এর সিট পেয়েছেন বা যারা পেসিস প্রিপারেশন স্টার্ট করবেন, তাদের জন্য খুব হেল্পফুল হবে। আমরা আজকে আমাদের মেন্টর প্যানেলে সবাই মোটামুটি থাকবো, সবাই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং কিছু টিপস এন্ড ট্রিক্স হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। তো আমাদের জেনেসিস এর এমআরসিপি পেসিস ব্যাচের এখন 2টা ব্যাচ রানিং আছে, রেগুলার ব্যাচ 1 এবং রেগুলার ব্যাচ 2। আমাদের ক্লিনিক্যাল ক্লাস ফ্রাইডে ব্যাচ আছে এবং সানডে ব্যাচ আছে। কমিউনিকেশন ক্লাস হচ্ছে এভরি টুয়েসডেতে। তো যারা এমআরসিপি পার্ট 1 বা পার্ট 2 কমপ্লিট করেছেন, যারা বিগিনার, তারা আমাদের জেনেসিস এর এমআরসিপি পেসিস এর সাথে যুক্ত হতে পারেন। এবং যারা সিট পেয়েছেন অলরেডি, তো তারা অলরেডি অনেকে যুক্ত আছেন। সো যারা সিট পেয়েছেন তারা আমাদের ব্যাচের সাথে যুক্ত হতে পারেন, কারণ আমাদের যে মেন্টর প্যানেল আছে তারা আহ বিভিন্ন সেন্টার থেকে পাশ করা, ঢাকা থেকে পাশ করা, ইন্ডিয়ার যে সেন্টার গুলো আছে সেখান থেকে পাশ করা। সো আশা করা যায় তারা আপনাদেরকে খুব ভালো একটা গাইডলাইন দিতে পারবে। আসলে এমআরসিপি পেসেস জার্নি ইটস আ লং জার্নি, কারণ পার্ট 1 আর পার্ট 2 পাস করার পর আপনাকে ক্লিনিক্যালি খুব শার্প হতে হবে পেসেস পাস করার জন্য। এখানে এমন না যে আপনি জাস্ট বই পড়লেন, প্র্যাকটিস করলেন, ব্যাপারটা এরকম না। আপনাকে অবশ্যই একটা কোচিং সেন্টারের সাথে ট্যাগ থেকে পেসেস এর যে স্টেশন গুলো থাকে সেই স্টেশন গুলো নিয়ে হয়তো আমাদের অন্যান্য মেন্টর আগে কথা বলবে, আমি আর এদিকে ইন ডিটেল যাচ্ছি না। তো প্রত্যেকটা স্টেশনের প্রিপারেশন হচ্ছে এক এক রকম। So, আপনি যদি কোনো কোচিং সেন্টারের সাথে ট্যাগ না থাকেন তাহলে আপনার প্রিপারেশনটা কোনোভাবেই মানে ফুলফিল হবে না আর কি, যেহেতু এটা খুব কস্টলি একটা এক্সাম। তো আমাদের সবারই আসলে চেষ্টা থাকে যেন প্রথমবারই পেসিস ক্লিয়ার করার, কারণ এত কস্টলি এক্সাম একবার খারাপ হলে এবং আপনি যদি প্রপার প্রিপারেশন দিয়ে মানে নিয়ে না শুরু করেন তাহলে আসলে পরবর্তীতে এটা খুব খারাপই লাগে।
তো যেহেতু আমাদের এখন যে কোচিং সেন্টার গুলো আছে সেগুলো খুবই স্যাচুরেটেড, যারা অলরেডি বিভিন্ন কোচিং এর সাথে যুক্ত আছেন, যে আপনারা দেখা যাচ্ছে অনেক ক্যান্ডিডেট থাকে এবং আপনারা দেখা যায় প্রত্যেক ক্লাসে প্র্যাকটিসও করতে পারেন একটা করে কেস। তো যেহেতু অনেক স্যাচুরেটেড, সেক্ষেত্রে জেনেসিস খুব ভালো একটি অপশন। আমাদের ব্যাচ গুলো খুবই ছোট ছোট গ্রুপ করে মানে করা। তো যারা আসলে ক্লাস করে তারা অলরেডি জানে যে আমাদের যারা ক্যান্ডিডেট আছেন প্রত্যেক ক্লাসে তারা 2 থেকে 3টা কেসও পারফর্ম করতে পারেন, যেহেতু আমাদের গ্রুপটা খুব স্মল। এবং প্রত্যেকটি মেন্টর আপনাদের যে ভুলগুলো আছে সেগুলো কারেক্ট করে দেওয়ার চেষ্টা করে। সো প্রপার অ্যাকচুয়ালি যে আপনাকে গাইড করবে, তো আমাদের মেন্টরদের সেরকম চেষ্টা থাকে। তো ইভেন আমার এখনো মনে আছে লাস্ট আমি যে ক্লাস 10 এনসিভিটিতে নিয়েছিলাম, আমি নাম মেনশন করছি না, একটা আপু আর কি। তো তিনি এবার সিট পেয়েছেন। তিনি ক্লাস শেষে বলতেছিলেন যে জেনেসিস এর এক একটা ক্লাস মনে হয় এক একটা এমআরসিপি পেসিস এর ইন্টেন্সিভের মতো। হুম। যেহেতু আমি বারবার বলছি আমাদের যেহেতু একটা স্মল গ্রুপ থাকে, সো ক্যান্ডিডেটরা খুবই ভালো স্কোপ পায় অনেকগুলো কেস করার। এবং কেসগুলো আমরা টাইম ধরে আপনাদেরকে প্র্যাকটিস করা এবং কি কি ভুল হচ্ছে সেটা বলে দেই, ফিডব্যাক দিয়ে থাকি। তো এটা একটা ভালো অপরচুনিটিস। তো আমাদের বিভিন্ন ব্যাচ আছে, আপনারা এই ব্যাচগুলোর সাথে যুক্ত হতে পারেন। হোপফুলি ইউ অল উইল গেট বেনিফিটেড। আর আমি আমার এমআরসিবি পেসের জার্নিটা যদি বলি, আমি আসলে ঢাকা সেন্টার থেকে পাশ করেছি। যখন ঢাকাতে আমাদের ফার্স্ট সেন্টার সেট আপ হলো, তো আমি তখন দিয়েছিলাম। তো যারা ঢাকায় পরীক্ষা দিবেন বা যারা সিট পেয়েছেন এবার, সো ইউ ক্যান জয়েন উইথ আস অ্যান্ড উই উইল ট্রাই টু হেল্প ইউর পেসের জার্নি ইন লেভেল বেস্ট। সো সবার জন্য শুভকামনা। আমি খুব বেশি কথা বলবো না, আমাদের আরো মেন্টর আছেন, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। থ্যাংক ইউ অল। Thank you so much, Appu, for your experience sharing. It's actually true. মানে আমাদের এক একটা ক্লাস ইটস অ্যাকচুয়ালি লাইক অ্যান ইন্টেন্সিভ। দিস ইজ ট্রু। কারণ আমরা নিজেরা যখন প্রিপারেশন নিয়েছি আমরা দেখেছি যে যখন অনেকজন ক্যান্ডিডেট থাকে এতজন ক্যান্ডিডেটের মাঝে না প্র্যাকটিস করতে ইচ্ছে করে, অনেক সময় হয়তো একটা কেস প্র্যাকটিস করে অনেক সময় করেও না। আমাদের যেহেতু 6 জন, 6 জনের বেশি আমরা নেই না একটা গ্রুপে, হ্যাঁ। সো আমাদের এই মেন টার্গেট এটাই যে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি এই প্রবলেমগুলো যাতে আপনারা ফেস না করেন, হ্যাঁ। সো সেজন্য আমাদের টার্গেট সবসময় যে স্মল গ্রুপ বেসড প্র্যাকটিস, এক একজন 2টা 3টা 4টা, অনেক সময় 4টাও কেস অনেক সময় আমরা প্র্যাকটিস করাই, হ্যাঁ। এবং আমরা ব্যালেন্স রাখার চেষ্টা করি যে এলসিসির প্রিপারেশনটা যাতে হ্যাম্পার্ড না হয়, যে শর্ট কেস এলসিসি দুটাই যাতে আপনার সাইমultaneously প্রিপারেশন নিতে পারেন। ধন্যবাদ ফাতেমা আপু। At this moment, I'm requesting our uh, one of the finest mentor of Bangladesh. You can call him kind of pioneer, যারা একদম বিগিনিং অফ দ্য পেসেস থেকে পেসেস এর প্রিপারেশন, পেসেস এর যে জার্নি এটাকে আমাদের কাছে ইজি করে দিয়েছেন। ইউ ক্যান কল হিম মেন্টর অফ মেন্টর, ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন দানিশ, এমবিবিএস, এমআরসিপি ইউকে, এমডি gastroenterology, currently working as assistant professor at Ibn Sina Medical College and Hospital. I'm requesting Dr. Danish Bhaiya to share his experience and some important tips for our examinee. আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে। ওকে। আজকে প্রোগ্রাম যারা আয়োজন করেছেন এবং যারা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য আহ, আমি আসলে থ্যাঙ্কফুল। তো অ্যাকচুয়ালি এমআরসিপির জার্নি আমি শুরু করেছিলাম 2015 সাল থেকে। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে আমরা 2016 সালে জেনেসিসে প্রথম এমআরসিপি প্রোগ্রাম স্টার্ট করি, এবং প্রথমে পার্ট 1 এবং গ্রাজুয়ালি পার্ট 2, এবং সবশেষে 2020 সালের দিকে আমরা শর্ট ফর্মে এসএসসি প্রোগ্রামটা শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই জার্নিটা অনেক দূর এগিয়ে গিয়েছে। প্রথমে আমরা শুধু বিগিনার্সদের নিয়ে 2021 সালের দিকে একটা ব্যাচ শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে যারা প্রোগ্রামটাকে কোঅর্ডিনেট করছেন এবং মেন্টর হিসেবে আছেন,
তারা আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ এবং অনেকগুলো ক্লাস নেয়ার কারণে অনেক তারা নিজেরাও অনেক প্যাশেন্ট দেখেছেন এবং অনেকগুলো ক্লাস নেওয়ার কারণে তারা আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউর। আর মোটামুটি অনেকের যারা এখানে মেন্টর হিসেবে আছেন অনেকের ক্লাস নেয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিয়েছিলেন। তো আমার পেসিসের যদি আমরা জার্নিটাকে চিন্তা করি তাহলে পেসিসে আসলে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে একটু ধৈর্য ধরাটা ইম্পর্টেন্ট। প্রথমে অনেকেই স্টার্ট করতে গিয়ে দেখে যে একজন অনেক কিছু পারে, আমি কিছুই পারি না। এরকম মানে এটা প্যাশেন্সের একটা বিষয় যে যদি এই সময় মনে হয় যে না আমি তো কিছুই পারি না, আমাকে দিয়ে হবে না, এরকম কোনো কিছু মনে করার কোনো বিষয় নাই এখানে। কেউ হয়তো আজকে একটা জিনিস আপনার চেয়ে বেশি জানে, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন, শুরু করবেন, শুরু করাটা আসলে একটু ডিফিকাল্ট। তো মানে প্রথমে এক্সামিনেশনের যে আমরা যখন এমআরসিপির ইগুলো করব, ফার্স্ট অফ অল যেটা আমাদের কাজ হবে, ফার্স্ট অফ অল যে স্টেপস গুলো, এক্সামিনেশনের স্টেপস গুলো কি, কমিউনিকেশনের স্টেপস গুলো কি, এই জিনিসগুলোকে আমাকে আগে জানতে হবে যে এক্সামিনেশনের স্টেপস গুলো কি হবে, হিস্ট্রি টেকিং এর স্টেপস গুলো কি হবে। আরেকটা হচ্ছে যে আমরা মানে কমিউনিকেশনের যে স্টেপস গুলো সেখানে আমাকে কি কি জিনিস দেখতে হবে, প্যাশেন্ট যেমন প্যাশেন্ট আন্ডারস্ট্যান্ডিং চেক করা। তো এই জিনিসগুলো প্রথমে আমাদেরকে ফাইন টিউনিং করতে হবে। প্রথমেই আমাদেরকে অনেকে আমরা এক্সামিন করতে গিয়ে দেখি যে আমরা ফাইন্ডিং পাচ্ছি না, অনেকে হতাশ হয়ে যায়। এটা হতাশার কোনো বিষয়ই না। একটা ফাইন্ডিং অ্যাকচুয়ালি এলিসিট করাটা, এটা অ্যাকচুয়ালি একদম যারা বিগিনার, যারা কেবল হয়তো ইন্টার্নশিপ শেষ করেছেন অথবা এক বছরও ট্রেনিং হয় নাই, তারা যে সব ফাইন্ডিং প্রথমে পেয়ে যাবেন এটা ভেরি আনলাইকলি। মানে আমি এখনো স্বীকার করি যে যে মার্মার গুলোর গ্রেড, মানে মার্মার গুলো গ্রেড 2, গ্রেড 3, অনেক এ ধরনের মার্মার আমি আমি নিজেও আসলে খুব ভালো বুঝি না। এটা আমি স্বীকার করি যেগুলো গ্রেড 2, গ্রেড 3, মানে গ্রেড 3 এর অ্যাবভ যে মার্মার গুলো, সেগুলো অ্যাকচুয়ালি ভালো বোঝা যায়। তো একজন একটা গ্রেড 2 মার্মার আইডেন্টিফাই করতে পারছে, হি ইজ ভেরি ফাইন টিউনড, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে খুব বেশি বদার হওয়ার কিছু নাই। একটা মার্মার আপনি হয়তো পাচ্ছেন না, লেটস এটাকে আবার চেক করেন, আবার দেখেন, আবার এটাকে একটু ক্যারোটিনের সাথে মিলায় একটু দেখেন যে এটা কি কোইনসাইড করে কি করে না, জাস্ট একটু বা কোনো একটা অ্যাবনর্মাল সাউন্ড ফার্স্ট অফ অল, প্রথমে একটা অ্যাবনর্মাল সাউন্ড আছে কিনা, সেকেন্ডে গিয়ে এটাকে কোনো একটা মারমার পাইলে এটা কি সিস্টোলিক না ডায়াস্টোলিক, মানে এটা হচ্ছে, এটা খুবই একটা ফাইন টিউনিং এর বিষয়। তো এই জিনিসগুলো আসলে ইট টেক্স টাইম। আপনি প্রথমে যেটা কাজ করবেন, প্রথম 2 মাস আপনি শুধু মানে এক্সামিনেশনের যে স্টেপস গুলো, এগুলো যাতে কোনোটা ফল্টি টেকনিক যাতে না হয়। যেমন ধরেন অনেকে আমরা এক্সামিনেশন করার সময় হয়তো বা কাপড়ের উপরে এক্সামিন করে ফেলি, বেডে আমরা মানে অ্যাকচুয়ালি ওয়ার্ডে এটা কমনলি আমরা করে থাকি যে চেস্ট এক্সামিনেশন ব্যাকে হয়তো বা উপর দিয়ে দেখে নিচ্ছি। বাট আমার মনে হয় যারা মার্সিপি পরীক্ষা দিবেন তারা সব সময় ওয়ার্ডে হোক যেখানে হোক, মানে সব সময় আপনারা মনে করবেন যে আপনি এমআরসিপি পরীক্ষা দিচ্ছেন। তাহলে আপনি কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লথটাকে রিমুভ করে আপনাকে এক্সামিন করতে বা ক্লথটাকে উপর করে আপনাকে এক্সামিন করতে হবে। তো আমার মনে আছে আমি যখন মাদ্রাস মেডিকেল মিশন, চেন্নাই সেন্টার ছিল এটা, তো আমি ওখানে যখন আমরা পরীক্ষা দিতে যাই, তো সব এক্সামিনীদেরকে, যিনি হেড এক্সামিনার ছিলেন, উনি এসে প্রথমে ওনার পরিচয় দিলেন এবং বললেন যে সব কেস আপনাদের খুবই পরিচিত কেস, আপনারা যেগুলো প্র্যাকটিস করছেন সব এই ধরনেরই কেস, কোনো নতুন কিছু নাই, আপনারা আশা করি সবাই পারবেন। তবে একটাই আমার পরামর্শ যে আপনারা মানে প্যানিক হবেন না, কোনো হেজিটেট করবেন না, এবং কখনো এক্সামিনেশনটা ওভার দ্য ক্লথ করবেন না, কাপড়ের উপরে করে এক্সামিনেশন করবেন না। তো এই এই কথাটা মানে এক্সামিনারের পরীক্ষার আগ মুহূর্তে উনি বারবার এটাকে হাইলাইট করেছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি এক্সামিনাররা খুবই অপছন্দ যে আপনি প্রপার এক্সপোজার না করে যদি এক্সামিনেশনটা করে ফেলেন। তো ফার্স্ট অফ অল প্রথম 1-2 মাসে আপনি যদি অনেক ফাইন্ডিং নাও পান, যদি প্রসিডিউরটা কারেক্ট করে ফেলেন, অনেকে এটা এই জন্য বলছি যে আমি অনেককে দেখছি যে 2 বার 3 বার করে এমআরসিপি খারাপ করছেন। অ্যাকচুয়ালি তারা ধরতেই পারে না যে তাদের অ্যাকচুয়ালি উইকনেসটা কোথায়। অনেকের হয়তো বা কোনো এক্সামিনেশন টেকনিকে প্রবলেম থাকতে পারে, অথবা কেউ তো খুব হারিড অ্যাপ্রোচ করতে পারেন। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাকে এই ম্যাথোডিক যে এক্সামিনেশনটা, অ্যাবডোমেনের এক্সামিনেশনের ক্ষেত্রে আপনি
যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে যে আপনি প্রথমে একটু হ্যান্ডটা স্টেরিলাইজ করলেন, নিজেকে গিয়ে ইন্ট্রোডিউস করলেন, পারমিশন নিলেন, এবং প্যাশেন্টের কোনো পেইন আছে কিনা জিজ্ঞেস করলেন। এই অভ্যাসগুলো মানে প্রথমে অভ্যাস করতে হয় আর কি। এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি প্যাশেন্ট ছাড়াও এটা অ্যাকচুয়ালি নিজে মুখস্থ করে প্র্যাকটিস করা যেতে পারে। তো এই জিনিসটা প্রথমে চেষ্টা করতে হবে যে এই জিনিসগুলো জানার। এবং অন্যান্য এক্সামিনেশনের মতো স্পেশালি আমাদের দেশের যে এমডি বা এফসিপিএস এক্সামিনেশন ওইরকম এমআরসিপি না। এখানে অ্যাকচুয়ালি আপনি প্যাশেন্ট এবং তার সারাউন্ডিংস সব দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই জিনিসটা শুরু থেকে যদি আমরা একটু খেয়াল করতে পারি যে আমি মানে সারাউন্ডিংস এ কি কি জিনিস আমাকে দেখতে হবে, এবং আশা করি আমাদের যে ক্লাসগুলো থাকবে এগুলোতে মেন্টররা জিনিসগুলোকে ফাইনলি আপনাদের কাছে এক্সপ্লেন করবেন। তো ফার্স্ট অফ অল আমি মনে করি যে এই জিনিসগুলো যদি আপনাদের ঠিক থাকে যে আপনাকে কি কি জিনিস করতে হবে, এবং মেথডিক্যাল যদি থাকেন আপনি আস্তে আস্তে আপনি ফাইন্ডিং গুলো খোঁজার চেষ্টা করুন। আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে অনেকে মনে করেন যে মানে আমি কি আগে বই পড়বো নাকি আগে আমি এক্সামিনেশন। তো এটা আমার মনে হয় যে প্রথম হয়তো মানে এমআরসিপি বেসিস এর জার্নি শুরু করার আগে প্রথম যে জিনিসটা উচিত সেটা হচ্ছে কোন স্টেশনে কি থাকে এটা জেনে নেওয়া। এটা আমার মনে হয় সবাই জানেন। আর সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট যে কোন স্টেশনে কি কি স্কিল অ্যাসেস করা হয় এ সম্পর্কে একটা আইডিয়া রাখা। আপনি এক্সামিনেশন স্টেশনে কেউ অবশ্য কখনো হিস্ট্রি নিতে যাবেন এক্সেপ্ট পেইন আস করার বিষয় ছাড়া। আপনি কোনো সার্জারি হিস্ট্রি নিতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। পেইন আছে কিনা কোনো জায়গায় এটা এক্সামিনেশনের আগে আপনি শুধু জিজ্ঞেস করতে পারবেন। তো এই জিনিসটা আপনাকে মানে প্র্যাকটিসে যদি আপনি এটা প্র্যাকটিস না করেন তাহলে এটা আপনার ভিতরে আসবে না। সেকেন্ড যে জিনিসটা আমি মনে করি যে মানে আপনি যখন শুরু করবেন তখন প্রথমে 2-1 সপ্তাহ আপনি হচ্ছে কোথায় কি কি স্কিল অ্যাসেস করা হয় এটা আপনি প্রথমে জানবেন। সেকেন্ড কাজ যেটা হবে যে এক্সামিনেশনের যে প্রসিডিউরটা এটা দেখবেন যে রয়্যাল কলেজের কিছু ভিডিও আছে কমিউনিকেশন স্টেশনে কিভাবে অ্যাসেস করা হয়, কিভাবে কি হিস্ট্রি দিতে হবে, এক্সামিনার আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করে, তারপরে হচ্ছে সারোগেটকে কি কি শিখিয়ে দেয়া থাকে, কিভাবে বলবে। তো এই জিনিসগুলো রয়্যাল কলেজের যে অরিজিনাল ভিডিও সেখান থেকে আপনি দেখবেন। এবং কমিউনিকেশনের দেখবেন যে রয়্যাল কলেজের ওয়েবসাইটে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, এগুলোকে ডাউনলোড করে আপনারা নিজেরা প্রথমে একটু পড়বেন। তাহলে আপনার একটা মানে এমআরসিপি সম্পর্কে একটা আইডিয়া হবে যে এক্সামিনেশন বা এমআরসিপির জার্নি শুরু করার আগে আপনাকে প্রথমে এগুলো দিয়ে শুরু করতে হবে, সরাসরি রয়্যাল কলেজের ম্যাটেরিয়াল দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনাকে কিছু মানে এমআরসিপির জার্নি শুরু করার সময় আমি যেটা মনে করি যে প্রথমে আপনি 1 ঘন্টা পড়েন, 1 ঘন্টা প্যাশেন্ট দেখেন, বা 1 ঘন্টা পড়েন 2 ঘন্টা প্যাশেন্ট দেখেন। প্রথম প্রথম হয়তো 1-2 সপ্তাহ আপনি একটু বই পড়েন যে এক্সামিনেশনের প্রসিডিউর গুলো আবার আপনি হয়তো বা সব করে আসছেন, আবারও আপনি একটু ম্যাকলিওড থেকে অথবা যে কোনো জায়গা থেকে একটু এক্সামিনেশনের স্টেপস গুলো দেখে ফেলেন। এবং ওই স্টেপস গুলো দেখার পরে আপনি আবার একটু রূপা বাসান্ত এক্সামিনেশনের জন্য আমি হাইলি সাজেস্ট করবো একটা বই, সেটা হচ্ছে রূপা বাসান্ত। আমার কাছে এর চেয়ে ভালো কোন এক্সামিনেশনের বই এ পর্যন্ত আমার লাগে নাই আর কি। সেখানে এমআরসিপি তে আপনি অ্যাকচুয়ালি কিভাবে এক্সামিন করবেন এটা খুব খুব নাইসলি এক্সপ্লেন করা অ্যাকচুয়ালি। এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকে আর কেউ এমআরসিপি দিক না দিক তার কাছে এই বইটা থাকাটা মাস্ট। যে কোনো মেডিসিন স্পেশালিস্ট তার কাছে এই এক্সামিনেশনের বইটা থাকাটা মাস্ট। সেটা হচ্ছে রূপাবাস। এটা শুধু এক্সামিনেশন না, এখানে অন্য জিনিসগুলো আছে, বাট এক্সামিনেশন গুলো এত সুন্দর করে দেয়া, ক্রসিং গুলো এত সুন্দর করে দেয়া, এর বাইরে অ্যাকচুয়ালি কোনো জিনিস বেসিসে লাগে না। তো যদি এমআরসিপি জার্নি শুরু করতে হয় প্রথমে আপনাকে একটু বই পড়তে হবে। তাহলে বইয়ের ভিতরে প্রথমে যেটা করতে হবে যে রয়্যাল কলেজের ওয়েবসাইটে যে ইনস্ট্রুমেন্ট গুলো দেয়া, যে ইনফরমেশন গুলো দেয়া, যে ফরম্যাট গুলো দেয়া, যে ভিডিও গুলো দেয়া, এটা আপনাকে পড়তে হবে। সেকেন্ডলি আপনাকে কয়েকটা বই পড়তে হবে। একটা হচ্ছে রূপা বাসান্ত, এই বইটা পড়তে হবে। এরপরে যদি মানে কেউ আরেকটু পড়তে চান তাহলে মীর রাইডারের বইটা পড়তে পারেন। আরেকটা হচ্ছে কেসেস ফর পেসেস। এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাদেক আল। যদি বলেন যে আমি দুইটার বেশি বই পড়তে পারবো না, আই হ্যাভ নট এনাফ টাইম ফর দ্যাট, তো সেক্ষেত্রে রূপা বাসান্ত আরেকটা হচ্ছে সাদেক আলু, এই দুইটা মাস্ট। আর লাস্টে রিভিশনের জন্য যখন আপনার সব পড়া হয়ে যাবে তখন পেসিস ফর পেসিস একটা খুবই ইন শর্ট খুব সুন্দর রিভিশনের জন্য একটা ইম্পর্টেন্ট বই। তো আমার মনে হয় যে এই বেসিক এলিমেন্ট গুলো দিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করতে পারি। আর প্রথমের দিকে আমরা মানে 1-2 সপ্তাহ হয়তো বা 2-3 ঘন্টা আগে পড়লাম, পড়ার পরে
প্রথমে ধরেন যে আপনার যদি 3 ঘন্টা অ্যালোকেটেড থাকে এমআরসিপির জন্য, এর ভিতরে 1.5 ঘন্টা পড়বেন এবং 1.5 ঘন্টা প্যাশেন্ট দেখবেন। আপনাকে যারা স্পেশালি এফসিপিএস কোর্সে আছেন অথবা এফসিপিএস এর ট্রেনিং এ আছেন অথবা এমডি ট্রেনিং এ আছেন, আমার মনে হয় যে আপনি ওই ট্রেনিং পিরিয়ডের ভিতরে ওখান থেকেই 1 ঘন্টা বের করার চেষ্টা করবেন। ওই 1 ঘন্টা ওখানেই বের করার চেষ্টা করবেন প্যাশেন্ট এক্সামিনেশনেরটা পড়ে যাবেন, এবং আপনার যে ফলো আপের যে প্যাশেন্ট, হয়তো বা আপনি নেফ্রোলজিতে প্লেসড বা গ্যাস্ট্রোতে প্লেসড, যেখানেই প্লেসড থাকুক, মেডিসিনে প্লেসড, আপনি আপনার একটা সিস্টেম ওয়াইজ পেশেন্টকে এক্সামিন করুন। মানে আপনার যে রুটিন ওয়ার্ক, এটার পাশাপাশি আপনি যদি পেশেন্টকে এক্সামিন করেন, এটাতে 2টা বেনিফিট। আপনার এক্সামিনেশন যে প্রসিডিউর গুলো, মেথড গুলো, এটা ইমপ্রুভ করবে। 2 নম্বর হচ্ছে আপনার মানে প্রম্পটনেস, যেটা যে আপনার একটা স্পন্টেনিয়াসনেস, যে আপনি একটা এক্সামিনেশন করতে গিয়ে আপনার কোনো হ্যাজিটেশন গুলো দূর হবে। আমি যেটা করতাম যে ফলো আপ দেওয়ার সময় পেশেন্টকে মানে অনেক সময় ইংলিশেই বলতাম, আবার ওটাকে ট্রান্সলেট করে বলতাম, করে মানে এক্সামিনেশনের মতো করে পেশেন্টকে এক্সামিন করতাম। তো অনেকে মনে করতো যে মানে আমি কি করতেছি, But এভাবে করে আমি প্র্যাকটিস করছি। তো এটা মনে হয় যে এটাতে আমার টাইমও সেভ হইতো, এবং যে পেশেন্ট গুলো আমার বেডে থাকতো, সেটা হয়তো বা মানে গ্যাস্ট্রোর কেস, তার নিউরোলজিক্যাল ফাইন্ডিং আমার জানা থাকতো, তার রেসপিরেটরি ফাইন্ডিং গুলো আমার জানা থাকতো। তো একদিন একটা পেশেন্টের বিষয়ে মানে আমরা রেফারেল দিলাম একটা নিউরোলজি, তার কি কি ফাইন্ডিং সব আমি লিখে রাখছিলাম। তো যিনি নিউরোলজির থেকে আসলেন, উনি তো মানে এর বাইরে আর কিছু বললেন না। তো আমার মনে হয় যদি আমরা এভাবে করি, তাহলে আমরা মানে প্যাশেন্ট যে বেনিফিট সেটাও হবে, এবং আমাদের যে নিজস্ব বেনিফিট সেটাও আমরা অ্যাচিভ করতে পারবো। তো এমআরসিপির জার্নিটা আমরা এভাবে করে শুরু করতে পারি। তো বইয়ে তাহলে প্যাশেন্স এর পরে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি যত কোর্স করেন, যত কিছু করেন, আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন, নিজে যদি সময় বের না করেন, প্র্যাকটিসের একটা পার্ট হচ্ছে কোর্স। তো যদি আপনি নিজে এটা না করতে পারেন, তাহলে আপনি কখনোই এটার যে প্রম্পটনেসটা দরকার, যে কনফিডেন্সটা দরকার, এটা আপনি কখনোই পাবেন না। থার্ড ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে আপনার একটা পার্টনার লাগবে। এমআরসিপিতে পার্টনার মাস্ট। ধরেন আপনি একটা জিনিস এক্সামিন করবেন, কেউ তো আপনাকে দেখতে হবে যে আপনার স্টেপস গুলো হচ্ছে কিনা। আপনি যখন কমিউনিকেশন প্র্যাকটিস করবেন, আরেকজনের সাথে তো আপনাকে কনভারসেশন করতে হবে, এবং সে যদি এমআরসিপি না হয়, তাহলে তো আপনার সাথে তার কনভারসেশনটা ইফেক্টিভ হবে না। তো আমার কাছে মনে হয় যে আপনার মানে এই জিনিসগুলো দিয়ে যদি আমরা শুরু করতে পারি, যে আমরা একজন পার্টনারের বিষয় হচ্ছে 2 জনের বেশি পার্টনার নিয়ে কোনো ইফেক্টিভ এক্সামিনেশন করা যায় না। এখানে গল্প হয়, সময় লস হয়। তো পার্টনার 1 থেকে 2 জন হওয়াটাই বেস্ট। আর সবচেয়ে বেস্ট হয় আপনি যে এফসিপিএস ট্রেনিং এ আছেন, ওখান থেকে যদি একজনকে পেয়ে যান, আপনার ইউনিট হোক বা অন্য ইউনিটের হোক, যদি আপনি একজনকে পেয়ে যান, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট। তাহলে আপনার ওই মানে ওয়ার্ড আওয়ারে মানে ডিউটি আওয়ারে আপনার এই জিনিসটা হয়ে গেল, এক্সামিনেশনটা হয়ে যাবে। প্রথমে যেটা করবেন যে একটা এক্সামিনেশন আপনি করবেন, আরেকজন অবজার্ভ করবে। আরেকজন যখন তখন আপনি যখন করতেছেন, সেই অবজার্ভ করতেছে, তারও কিন্তু রিমাইন্ডিং হচ্ছে যে আমি এই স্টেপ গুলো দেখতে হবে বা কোন স্টেপস বাদ যাচ্ছে। প্রয়োজনে সে একটা চেক লিস্ট নিয়ে দাঁড়াবে। আপনিও যখন কাউকে অ্যাসিস্ট করবেন, আপনি হচ্ছে একটা চেক লিস্ট নিয়ে দাঁড়াবেন। চেস- ওই চেক লিস্টটা আগে থেকে বানায় রাখবেন, যে ইন্সপেকশনে সবগুলো দেখলো কিনা, পালপেশনে সবগুলো স্টেপস করলো কিনা। তো প্রথমের দিকে চেক লিস্ট হয়তো লাগবে, পরের দিকে দেখবেন যে চেক লিস্ট আর লাগতেছে না। হুম। তো এভাবে করে যদি আমার মনে হয় যে শুরু করা যেতে পারে, তাহলে এক্সামিনেশনের যে ইগুলো, এগুলো খুব সুন্দর হবে। তো এইভাবে করেই কমিউনিকেশনের ক্ষেত্রেও কিছু জিনিস, যে প্যাশেন্টকে মানে ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে কিভাবে করে প্যাশেন্টের আন্ডারস্ট্যান্ডিং অ্যাসেস করতে হয়, এই জিনিসগুলো যদি একটুই করা যায়। তারপরে কিছু ফ্রেজ ইউজ করতে হয় কমিউনিকেশনে। হয়তো একটা ক্যান্সারের পেশেন্ট জিজ্ঞেস করলো যে আমি আর কতদিন বাঁচবো, আপনি জানেন যে মিডিয়ান সার্ভাইভাল হয়তো 6 মান্থ, বাট আপনি যদি বলেন যে আপনি 6 মাসের বেশি আর বাঁচবেন না, মানে এটা কিন্তু কমিউনিকেশন স্টেশনে আপনি মার্কস পাবেন না। তো এক্ষেত্রে মানে যেরকম একটা জিনিস আমরা বলতাম যে উই আর নট টকিং অ্যাবাউট ইন ইয়ার্স, উই আর টকিং ইন মান্থস। যেহেতু 1 বছরও বাঁচবে না, তাদেরকে এইরকম করে একটা ফ্রেজ ইউজ করা, উই আর টকিং ইন মান্থস। কয় মাস সেটা আপনি বললেন না, কিন্তু মান্থস এটা বলে দিলেন। তো এভাবে করে মানে আমার মনে হয় যে যদি এইরকম করে টার্মিনোলজি গুলো, মানে কোথায় কি ফ্রেজ ইউজ করতে হয়, এই জিনিসগুলো বিভিন্ন বইতেও দেয়া আছে, এবং আমরা ক্লাসের ভিতরে এটা ডিসকাস করা হবে।
এবং এগুলোর পরে আপনার যে গাইডেন্সটা দরকার, সবগুলোর পরে পরবর্তীটা হচ্ছে একটা গাইডেন্স। সেই গাইডেন্সের জন্য অ্যাকচুয়ালি মানে একটা মেন্টর দরকার, একটা সেন্টার দরকার। সেই সেন্টার আমার মনে হয় যে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ইন দ্য বাংলাদেশ, অ্যাটলিস্ট বাইরের সম্পর্কে আমার আইডিয়া নেই। তো আমার মনে হয় যে আমরা এখানে যেহেতু বিভিন্ন ইনস্টিটিউটে যাওয়ার একটা সুযোগ আছে, তো এই সুযোগটাকে আমরা যদি কাজে লাগাতে পারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার প্রত্যেকটা ইনস্টিটিউটে চেষ্টা করবেন এক দুজন যারা এমআরসিপি প্র্যাকটিস করে এরকম এক দুজনের সাথে একটু যোগাযোগ রাখা, বা আপনার এমআরসিপি না হোক, সে কোনোভাবে যদি আপনার পরিচিত থাকে কোনো একটা সেন্টারে, যেমন এনআইসিবিডি তে যদি একজন পরিচিত থাকে, তাহলে সে কার্ডিয়াকের কি কি কেস কোথায় আছে এটা যদি বের করে দেয়, ডায়াগনোসিস বললো না, শুধু বলে দিল প্রিকর্ডিয়াম এটা এটা, তাহলে কিন্তু আপনার জন্য কেস মানে বের করাটা ইজি হয়ে যাবে। তো এরকম প্রত্যেকটা ইনস্টিটিউটে দুই একজন করে যদি পরিচিত থাকে, তাহলে আপনার কেস ফাইন্ডিং, যেমন আমাদেরকে অনেক সময় লাগতো গিয়ে 10-20টা পেশেন্ট দেখার পরে হয়তো 4-5টা কেস পাইতাম, তো এই সময়টা আপনার সেভ হবে। এটা আপনার মানে একটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে। এবং আপনারা মানে প্রথম থেকেই যখন করবেন, তখন মানে ফাইন্ডিং গুলো মানে একবারে বলার প্র্যাকটিস করবেন। অনেকে আমরা কি করি যে প্যাশেন্ট দেখি কিন্তু ফাইন্ডিং গুলো বলার প্র্যাকটিস করি না। এই জিনিসটা না, মানে যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে পরীক্ষার সময় কিন্তু স্পন্টেনিয়াসলি এটা আসবে না। এবং প্রথমে চেষ্টা করা উচিত যে পজিটিভ ফাইন্ডিং গুলো বলার চেষ্টা করা উচিত। এভাবে করে যদি আমরা মানে শুরু থেকেই যদি ডে 1 থেকে যদি আমরা এভাবে চেষ্টা করি, তাহলে প্রথমের দিকে হয়তো বা আমাদের একটু হেজিটেশন হবে, বাট আমি মনে করি যে এটা আফটার 2 to 4 মান্থ এটা আমাদের হ্যাবিট হয়ে যাবে। যেরকম করে ঘুম থেকে উঠে আমরা যখন ব্রাশ করি, চোখ বন্ধ অবস্থাতেও কিন্তু আমাদের ব্রাশটা হচ্ছে ওরাল ক্যাভিটিতেই যায়, এটা অন্য কোথায় যায় না। এবং চোখ বন্ধ করেও আমরা আমাদের ব্রাশটা কমপ্লিট করে ফেলতে পারি। লাইক দ্যাট যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো, তখন এটা আমাদের সেকেন্ড হ্যাবিট হয়ে যাবে, রিফ্লেক্সলি হাত আমাদের চলে যাবে স্টেপ বাই স্টেপ। তো আমাদের মানে আমরা যাতে সহজে এমআরসিপির জার্নিটাকে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এমআরসিপির জার্নিটাকে খুব ইজি করে দেন, এবং আমরা সহজে সবাই যাতে এক চান্সে এমআরসিপিটা কমপ্লিট করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আশা করি যে পরবর্তী মেন্টর আপনাকে আরো সুন্দর সুন্দর টিপস দিবেন, যেটা আপনাদের সময় উপযোগী এবং আপনাদের ট্রেনিং উপযোগী হবে। থ্যাংকস। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু টিপস এবং অনেক সুন্দর সুন্দর কিছু উপদেশ শেয়ার করার জন্য। এভরিওয়ান ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি। প্রত্যেকটা অ্যাডভাইস আপনি যদি ফলো করেন তাহলে আপনার যে প্রিপারেশন সেটা অনেক বেশি সুন্দর হবে, গুছানো হবে। মোর ওভার একটা কনফিডেন্ট প্রিপারেশন আপনি নিতে পারবেন। তো আপনার প্রিপারেশন যদি কনফিডেন্ট হয়, সো এক্সাম হলে আপনি ডেফিনেটলি ভালো করবেন। সো ভাইয়া কিছু কথা বলেছেন, আমি আবার একটু এমফেসাইজ করতে চাচ্ছি, যেমন হচ্ছে ফাইন্ডিং প্র্যাকটিস করা, যে আমি কি ফাইন্ডিংস পেয়েছি সেটা বলার প্র্যাকটিস করা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন এক্সামিনেশন করি আমরা অনেক ফাইন্ডিংস পাই, কিন্তু ওই যে প্র্যাকটিসের অভাবটা থাকার জন্য যেটা হয়, যখন আমরা কেস প্রেজেন্ট করতে যাই, আমি ফাইন্ডিংস পেয়েছি বাট সামহাউ আমরা ফাইন্ডিংসটা মেনশন করতে ভুলে যাই। ভুলে গেলে তো সাইন থেকে আপনার মার্কসটা চলে গেল, আপনি পেয়েছেন কিন্তু বললেন না, আলটিমেটলি আপনি সাইনে মার্কস পাবেন না। ইভেন আমি যখন নিজে প্র্যাকটিস করতাম বিভিন্ন মকে বা হচ্ছে কোচিং এ ক্লাসে, তখন দেখতাম হচ্ছে ফাইন্ডিংস আমি পেয়েছি ঠিকই কিন্তু বলার সময় আমি বলিনি, কারণ ওই যে প্র্যাকটিসের অভাবে। সো এটা শুধুমাত্র কোচিং বা হচ্ছে ক্লাসের প্র্যাকটিসে যে আপনি এটা খুব ভালো ইমপ্রুভ করতে পারবেন এরকম না, এখানে আপনার একটা প্র্যাকটিস হবে, ইটস অ্যান এক্সাম। হ্যাঁ, আপনি যখন কোচিং এ ক্লাস করবেন এটাকে আপনি একটা এক্সাম হিসেবে নেন যে আপনি সবগুলো ফাইন্ডিংস বলছেন কিনা। বাট এটার বাইরেও আপনি যখন পেশেন্ট দেখবেন বা হচ্ছে সাপোজ একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের কি কি ফাইন্ডিংস থাকতে পারে, এই ফাইন্ডিংস গুলো বলার যে প্র্যাকটিস করা, এটা যদি নিজে নিজে করেন তাহলে প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনার আর কোনো ফাইন্ডিংস মিস হচ্ছে না। ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অনেক সুন্দর সুন্দর কিছু উপদেশ দেওয়ার জন্য। আহ আমরা আমাদের পরবর্তী মেন্টরের কাছে যাব। প্রোগ্রামের এই পর্যায়ে আমরা অনুরোধ করছি আমাদের মেন্টর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, এমবিবিএস, এমআরসিপি ইউকে, এফসিপিএস ফাইনাল পার্ট অন কার্ডিওলজি,
কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এন স্পেশালিস্ট। ভাইকে আমি অনুরোধ করছি ভাইয়ের এক্সপেরিয়েন্স এবং কিছু টিপস আমাদের মাঝে শেয়ার করার জন্য, যাতে পরবর্তী ক্যান্ডিডেট যারা আছে তারা উপকৃত হতে পারেন। ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া মনে হয় আপনি আনমিউট করেন নাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ভাই আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করে। ওকে, আমরা ভাইয়ের কাছে পরবর্তীতে শুনবো। এই পর্যায়ে আমি আমাদের আরেকজন মেন্টর, ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড পপুলার মেন্টর অফ জেনেসিস স্পেসেস, যিনি অনেক ডেডিকেটেডলি আপনাদের সাথে যুক্ত আছেন আপনাদের এনি সোর্স অফ কোয়েরি এবং ক্লিনিক্যাল যে ডিসকাশন, যেটা আমাদের গ্রুপে আমরা নিয়মিতই করছি এবং খুবই ডেডিকেটেডলি উনি আপনাদের সবাইকে হেল্প করছেন। আহ, আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের আরেকজন মেন্টর, ডক্টর এস এম সারওয়ার হোসেন, এমআরসিপি আয়ারল্যান্ড, এমআরসিপি ইউকে, এমআরকেএম অস্কে স্টেজ, এমডি কার্ডিওলজি রেসিডেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ভাইকে অনুরোধ করব ভাইয়ের এক্সপেরিয়েন্স আর আপনাদের উদ্দেশ্যে টিপস এন্ড ট্রিক্স শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমে আসলে আহ, দানিশ ভাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। ভাইয়া এত ব্যস্ততার মাঝেও আমরা যখন রিকোয়েস্ট করি, ভাইয়া আহ, মানে আমাদেরকে কিছু সময় দেওয়ার চেষ্টা করে। এবং আহ, ভাইয়ার কথাগুলি শুনলে আসলে ওই স্টেজে আবার ফিরে যাওয়া হয়। যে উপদেশগুলি দিচ্ছে আসলে মানে এক এক স্টেজে উপদেশগুলি এক এক রকম লাগে। তো এখন এখন বুঝতে পারি যে ওগুলির মূল্য কত ছিল। তো আমি ভাইয়ার কথা থেকেই শুরু করি। আহ, অনেক মূল্যবান কথা বলেছে। তো আমাদের পেইসেসে আসলে যদি আমরা দেখি, আহ, যেহেতু আজকে মানে প্রোগ্রামটা আসলে বিগিনারদেরকে আমাদের কোর্সে অ্যাট্রাক্ট করার জন্য। তো আমরা যদি বিগিনার হয়ে যদি কথাগুলি বলি, পেইসেস আসলে মেন্টর। মেন্টর আপনি কার কাছ থেকে শিখছেন জিনিসগুলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর বিগিনিং থেকে যদি ভালো কারো কাছ থেকে শিখতে পারেন, সেটা আসলে বেস্ট। এটা কেন বেস্ট? আমরা আসলে অনেক কিছুই জানি যেটা মানে ইউকের এক্সামের মানে পেসিস এক্সামের মতো না। তো আমরা যারা অন্য দিকে মানে অন্য কোনো ভাবে নিজের যেই ওয়ে অফ এক্সামিনেশন আছে, আর যে একজন আইডিয়ালি শিখছে, তার ভিতরে একটা পার্থক্য থেকে যায়। যে আইডিয়ালি শিখছে তার কিছু আনলার্ন করতে হয় না, কিন্তু যে অনেক কিছু শিখে এসেছে, অনেক ধরনের জিনিস শিখে এসেছে, তাকে অনেক কিছু আনলার্ন করতে হয়। তো আনলার্ন করা জিনিসটা মানে আপনি যেটা শিখেছেন সেটাকে ভুলে যাওয়া, এটা কিন্তু কঠিন একটা কাজ। মানে এটা একটা সময় দেখা যায় মুদ্রা মুদ্রা দোষের মতো হয়ে যায়, যে আপনি অনেক চেষ্টা করছেন তারপরে আপনি ওই জিনিসগুলি সাপ্রেস করতে পারছেন না। তো আমাদের মানে আমাদের পেসিস টিমের একটা উদ্দেশ্য হলো যে আমাদের যে ক্যান্ডিডেট গুলি আছে তাদেরকে আইডিয়াল জিনিসটা শেখানো। এবং আমি আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি আহ, প্রথম দিন যখন নিনসে ক্লাস নেই, আবির নামের একটা ছিল, খুব রিসেন্টলি মানে 6 মাস ব্যবধানে বোধহয় পার্ট 1 পার্ট 2 পাস করেছে, এবং ইন্টার্নের পরপরই সে মানে এমআরসিপির এই ওয়ার্ল্ডে সে ঢুকে গেছে। এবং আমি ওর ফার্স্ট ক্লাসে আমি ওকে শুধু মানে প্রথম দিন ও বললো, ভাইয়া আপনি একটু দেখায় দেন, আর আমি যদি এক্সামিন করতে পারি আমাকে কয়েকটা কেস মানে একটু ধরাই দিন। মানে করবে কি করবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। এর পরবর্তী ঠিক 2-3 সপ্তাহ পরে আমি যখন, আমাদের তো মান্থলি একটা করে ইনস্টিটিউশনে ক্লাস হয় এবং খুব খুব ইন্টেন্সিভ ভাবে ক্লাস হয়, যেটা সুইটি আপু বলছিল। তো পরবর্তী 3 উইক পরে আবার আমি যখন ক্লাস নিতে যাই, তো সেম আবির মানে 3 সপ্তাহ ব্যবধানে ওর যে ইমপ্রুভমেন্ট, আমি এটা দেখে মানে অবাক হয়ে যাই। মানে ইন কম্পারিজন টু মি, মানে আমার বিসিএস জার্নিটা যদি আমি বলি, এইরকম রেডিক্যাল ইমপ্রুভমেন্ট এখন ছেলেপেলেরা মানে করতে পারতেছে জাস্ট বিকজ অফ মেন্টর। তো এটা থেকে বলা যায় যে আমাদের মেন্টরশিপ মানে ঠিক দিকে আগাচ্ছে। এবং রিসেন্টলি আমি সুইটিয়াপুর একটা পোস্টে মানে করেছি যে 15+ কেসেস দেখানো হয়েছে এবং প্রতিটা কেস ফাইন্ডিং বলা।
এবং আমাদের কেস দেখানো, আমরা এই জন্য সবাইকে ইনভাইট করি যে আপনি আমাদের কোর্স আপনি ফার্স্ট দু একটা ক্লাস ট্রাই করে দেখেন। আপনাকে যে এখানে পে করেই ঢুকতে হবে এরকম না। আপনি বলেন ভাই আমি এই ক্লাসটা করব, আমার এই ক্লাসটা আমি দেখবো যে আপনারা কেমন ক্লাস নেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনারা আমাদের ক্লাসে আসতে পারেন, দেখতে পারেন আমরা কিভাবে পড়াই। এবং আমাদের ওয়ে থাকে যে একটা কেস থেকে লার্নিং বের করে আনা, শুধু কেস দেখানো না, এই তুমি এটা পাইছো, এটা তো পাইছো, এটা এভাবে হবে, এটা হবে না। তুমি এটা, আমরা এটা কিভাবে ইলিসিট করলাম, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা মাথায় কিভাবে সাজালাম, এটার ফাইন্ডিং আমরা কিভাবে গুছিয়ে বললাম এক্সামিনারকে, সবগুলি স্কিল ধরে ধরে এবং খাতা ধরে ধরে যারা ম্যাচিউর ক্যান্ডিডেট আছে তারা যখন এক্সামিন করে, আমরা এক্সামের শিটটা, কোশ্চেন পেপারটা বা ফরম্যাটটা ইউজ করি, তারা যেগুলো ভুল হচ্ছে সেগুলি আমরা লিখে রাখি। আমরা আমাদের তরফ থেকে একটা কথা বলতে পারি যে জেনেসিসের পেসেস যে আমাদের এইমটা আছে, এই এইমটা আসলে অনেক হাই। আমরা চাই যে আমরা সর্বোচ্চ স্ট্যান্ডার্ডে পৌঁছতে, এবং আমাদের যে মেন্টররা আছে তারা সর্বোচ্চ পরিমাণ ডেডিকেটেড টু রিচ দেয়ার। তো আমি যদি ছোট করে একটু বলতে চাই দানিশ ক্লিনিক্যাল জিনিসটা, দানিশ ভাইয়ের কথাটাই বলি। বিগিনাররা অনেকে মনে করতে পারে যে আমার পেসিসে অনেক পড়ে শুনে তারপরে পেসিসে ঢুকতে হবে। জিনিসটা আসলে এরকম না। পেসিসে যে দানিশ ভাই জিনিসটা বললো যে 50-50, আপনি যদি 50% সময় স্টাডির পিছনে দেন, থিওরির পিছনে দেন, অবশ্যই 50% সময় আপনাকে ক্লিনিক্যালের পিছনে দিতে হবে। এবং এই জিনিসটা আমি সব সময় বলি যে পেসেসে কমিউনিকেশন স্কিলের পরে সবচাইতে মানে হার্ডেস্ট স্কিল টু অ্যাকোয়ার টু ইলিসিট দ্য ক্লিনিক্যাল সাইন। আপনি ক্লিনিক্যাল সাইন গুলি পিক আপ করতে পারতেছেন কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ইউকের ক্যান্ডিডেটরা মানে ওভারঅল দেখা গেছে ইন্টারন্যাশনাল এবং ইউকের ক্যান্ডিডেট সব সহ দ্য মোস্ট কমন স্কিল ওয়ার দ্য ক্যান্ডিডেটস ল্যাক্স ইজ স্পিকিং ফিজিক্যাল সাইন। ফিজিক্যাল সাইনে মানে খারাপ করাটা হচ্ছে এটা মানে ওয়ার্ল্ডের সবার ভিতরে মানে 1 নম্বরে আছে। তার ভিতরে দেখা যায় শুধু যদি ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটদেরকে ধরা হয় ইউকে বাদে, তো আমাদের ক্ষেত্রে দেখা হয়েছে কমিউনিকেশন স্কিলটা সবচেয়ে কঠিন, মানে ওইখানে সবচেয়ে খারাপ করে। বাট কমিউনিকেশন স্কিল একটা স্টেজে এসে হয়তো আপনি বলতে 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 হয়ে যায়। আর ইন্ডিয়ান সেন্টার বা এখন যেগুলো সেন্টার ফোকাসড, আবার সিনারিও গুলিও আমরা আগে থেকে আপনাদেরকে মানে একেবারে টু দা পয়েন্টে কনসার্ন, কোন কোশ্চেন কিভাবে অ্যান্সার দিতে হচ্ছে এগুলি যখন আমরা বলে দিচ্ছি, এখানে এখন আর আহ, মানে সচরাচর কেউ আটকাচ্ছে না। তো আটকাচ্ছে কোথায়? ক্লিনিক্যাল সাইনের দিকে। তো আমাদের অবশ্যই অ্যাটলিস্ট 50% সময়, আপনি যদি 50% সময় থিওরিতে দেন, অবশ্যই 50% সময় আপনাকে ক্লিনিক্যাল সাইন পিক আপ করতে আহ, মানে সময় দিতে হবে। এবং এমআরসিপির সুইটনেসটা এইটাই যে আপনি যখন এট দ্য এন্ড অফ দ্য ডে পেসেসটা পাস করে যাবেন, আপনি দেখবেন ক্লিনিক্যালি আপনি অনেক শার্প, আপনি অনেক জিনিস দেখেই ডায়াগনোসিস করে ফেলছেন, আহ, বিশ্বাস করেন আপনি যে এই যে আমরা যে একদিনে 20টা করে কেস দেখাচ্ছি বা 15টা করে কেস দেখাচ্ছি, এই কেসগুলি দেখার একটা শেষে সারমর্ম হলো যে ইউ উইল ডেভেলপ এ ভেরি 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 ম্যাচিউর ক্লিনিক্যাল আই। আপনি দেখেই অনেক জিনিস ডায়াগনোসিস করে ফেলবেন, যেটা অনেকে মনে করেন ডায়াগনোস করতে অনেক বেগ পেতে হবে। তো ক্লিনিক্যালি আমাদের যেমন কার্ডিও স্টেশন, এইটা আসলে আমি উম, আমাদের ক্লাস নেওয়ার সময় সব সময় বলি যে আমরা একটা লেভেল পর্যন্ত থিওরি পড়ি, থিওরি পড়ার পর যখন ক্লিনিক্যালে চলে আসি তখন আমাদের সিক্স সেন্স মানে সব ইন্দ্রিয়কেই কাজে কাজে লাগাতে হয়। যেমন কার্ডিওতে আপনাকে হিয়ারিং, মানে হিয়ারিং এমন ডেভেলপ করে ফেলতে হবে যে আপনি প্রতিটা মারমারের লিল্ট বলতে পারছেন। শ- শ- ওই দিন আমাদের এক মেন্টর মানে খুব সুন্দর লিল্ট বলছিল যে আপনি কিভাবে মাইট্রাল স্টেনোসিস অ্যান্ড এওটিক এএসডি এর মধ্যে কিভাবে পার্থক্য করবে। তো আমার খুব সুন্দর লাগলো, সে খুব সুন্দর করে লিল্ট বলে দিচ্ছে। তো আমাদের আসলে শেখানোটা এই লেভেলই যে আপনাদের মানে কার্ডিওলজিতে আপনার কানটাকে ডেভেলপ করে দেওয়া, আপনার ইয়ারিংটাকে ডেভেলপ করে দেওয়া, এবং মারমার গুলিকে ধরতে পারা। এবং মারমার ধরা কিন্তু ইজি না। পেসেসে আমার এক ভাই বলতো যে পেসেস পরীক্ষাটা এমন, তোমাকে সকালে ঘুম থেকে উঠে একটা পেশেন্টকে এক্সামিন করতে বলছে এবং ফাইন্ডিং বলতে বলছে, এরকম মানে এক্সামে যায় দেখবেন আপনি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এটা আপনার যদি ভিগোরিয়াস লেভেলে প্র্যাকটিস না থাকে, অনেক কেস না দেখা থাকে, আপনি হাই প্রেশার সিচুয়েশনে যদি প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু ওই এক্সাম রুমে গিয়ে বেঘাড়া হয়ে যাবেন। তো এটা মাথায় রাখা। রেসপিরেটরি স্টেশন সেম, এখানেও আপনার হিয়ারিং এবিলিটি, মানে আপনি কতটা সুন্দর করে ফাইন ক্যাপিটেশন আপনার মনে ওই লিলটা আছে কিনা,
কোর্স ক্যাপিটেশনের লিল্ট আছে কিনা, উইজের লিল্ট আছে কিনা, এই কয়েকটা জিনিস বারবার শোনা, বারবার এক একটা ভিগোরিয়াস অনেক ধরনের পেশেন্ট দেখা, এভাবে ডেভেলপ করা। নিউরোলজি, আমি বেশিরভাগ ক্লাসই এই পর্যন্ত নিউরোলজি নিয়েছি, একটা ক্লাস কার্ডিও নিয়েছি। নিউরোলজির ক্ষেত্রে খুবই সহজ, স্ট্রাকচার ওয়েতে যদি ফেলে দেন খুবই সহজ। এখানে আপনাকে আহামরি কিছু না যে আপনাকে কিছু এক্সট্রিম কিছু ডায়াগনোসিস করতে হবে। এটা কি স্প্লাস্টিক প্যারাপেরেসিস, এখানে কি সেন্সরি আছে, এখানে কি সেন্সরি নাই, এটা কি স্প্লাস্টিক হেমিপ্লেজিয়া অথবা ফ্ল্যাসিড প্যারাপেরেসিস, এই নাকি পেরিফেরাল নিউরোপ্যাথি, এইরকম কিছু ডিজিজের ভিতরেই পিসিএস এর এক্সামটা ঘোরাঘুরি করে। তো আপনি যদি স্ট্রাকচার্ড হন, এক্সামিনেশন থেকে ওই আপার মোটরের সাইন গুলি বের করতে পারেন, স্প্লাস্টিক প্যারাপ্লেজিয়া বলতে পারেন, এবং এর সেন্সরি আছে কিনা, এই বেসে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলে দিতে পারেন। এই স্টেশনে খুব ভালো করা মানে খুবই সহজ কাজ। অ্যাবডোমেন যদি বলি, অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা এটাকে ভাগ করি রেনাল অ্যাবডোমেন আর আদার্স। রেনাল অ্যাবডোমেনের ক্ষেত্রে খুব গদ বাঁধা যে ওর কি রেনাল ট্রান্সপ্ল্যান্ট আছে, রেনাল ট্রান্সপ্ল্যান্ট থাকলে প্রিভিয়াস মুড অফ রেনাল ট্রান্সপ্ল্যান্ট কি ছিল, এবং এটার কজ কি হতে পারে, এগুলি গদ বাঁধা কয়েকটা জিনিস আছে। এগুলি যদি আপনাকে মানে খুব ভিগোরিয়াসলি আপনি প্র্যাকটিস করেন, এই 4টা স্টেশনে খুব ভালোভাবে পাশ করে যাওয়া সম্ভব। কনসালটেশনের কথা যদি বলি, হিস্ট্রি স্টেশন, ভাই রূপা বাসান্তের কথা বলেছে ক্লিনিক্যালের জন্য, হিস্ট্রি স্টেশনের জন্য ভাই বলেছেন রাইডার। রাইডার স্টিল রাইডারের উপরে পেসেছে কোনো বই হয় না হিস্ট্রিতে, এত সুন্দর হিস্ট্রি লেখা। আর আপনার যদি রাইডার পড়েন, মানে রাইডার যে সময় লেখা হয়েছিল, রাইডার প্রতিটা কেসের পাশে পাশে পার্সেন্টেজ দেওয়া থাকে যে এই 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 কেসটা পেসেছে কত ফ্রিকোয়েন্সি প্রিভিয়াসলি এসেছে। এবং রাইডারের বইটাতে একটা ডিজিজের হিস্ট্রিটা কিভাবে নিতে হয় সেটার কোশ্চেন গুলি বা সেটার সিকোয়েন্স গুলি খুব সুন্দর করে দেয়া আছে। তো আমরা হিস্ট্রির জন্য রাইডার ফলো করতে পারি। আর হিস্ট্রিটা খুব কাঠামো হতে হয়, যে আমরা 8 মিনিট পেশেন্টের সাথে একটা ইন্ট্রোডাকশন দিব, পেশেন্টের সিমটম অ্যানালাইসিস করব, পেশেন্টের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করব, কোনো কমপ্লিকেশন আছে কিনা ওই ডিজিজে সেটা এক্সক্লুড করব। এবং ফিক্সড, আমি যেটা বলি 8 মিনিটের সময় আপনার এক্সামিনেশনে চলে যান, খুব কনফিডেন্টলি পেশেন্টটাকে এক্সামিন করেন, আপনার ফাইন্ডিং অনুযায়ী এক্সামিন করেন, আপনার চিফ কমপ্লেন অনুযায়ী এক্সামিন করেন। চেস্ট পেন নিয়ে আসছে, আপনি আগে চেস্টটা এক্সামিন করেন। জয়েন্ট পেন নিয়ে আসছে, হয়তো আপনার ডায়াগনোসিস অন্যদিকে চলে গেছে, বাট জয়েন্ট আগে এক্সামিন করেন, বিকজ যেটা প্রাইমারি কমপ্লেইন থাকে এইটা পেশেন্টের মানে মেইন কনসার্নটা ওইটাই থাকে, যে আমার চেস্ট পেনই আমার কনসার্ন। আপনি অন্য কোনো ডায়াগনোসিস করেছেন, দ্যাটস গুড, বাট চেস্টটা আগে এক্সামিন করার চেষ্টা করেন। এটা কিন্তু এক্সামিনারের মাথায় আছে। তো আমি সবসময় বলি ওই যে 8 মিনিটের পরে চলে যান আপনি ফিজিক্যাল এক্সামিনেশনে, সেখানে সময় দেন, এবং অ্যাটলিস্ট 10 to 11 মিনিটসের ভিতরে আপনি সবকিছু কমপ্লিট করে ফেলেন। কমপ্লিট করে ফেলার পরে পেশেন্টের কাছে জানতে চান তার কোনো কনসার্ন আছে কিনা। একটা সিক্রেট এখানে বলে দেই, যে হিস্ট্রি স্টেশনে কমিউনিকেশনে নাম্বার পাওয়া সহজ, কমিউনিকেশন স্টেশনে কমিউনিকেশনে নাম্বার পাওয়া কঠিন। তো আমাদের টার্গেট থাকবে যে হিস্ট্রি স্টেশনে যে কমিউনিকেশন মানে কনসালটেশন স্টেশনে যে কমিউনিকেশন পার্টটা আছে, সেখানে যাতে আমরা কোনো নাম্বার মিস না করি। কমিউনিকেশনে নাম্বার উঠানোটা আসলেই ডিফিকাল্ট। অনেক সময় এটা সারোগেটের উপরে ডিপেন্ড করে, সারোগেট আপনাকে কি ধরনের প্রশ্ন করছে। আবার মাঝে মাঝে ইন্ডিয়ান সেন্টারে দেখা যায় আপনি কমিউনিকেশন শেষ করে মানে একেবারে শেষ পর্যায়ে চলে গেছেন, সারোগেটকে বলুন আমি এতক্ষণ যা বলেছি তুমি কি সব বুঝতে পেরেছো, সারোগেট বললো না আমি কিছু এখনো বুঝতে পারিনি। তো এরকম লাক আনফেভার করতে পারে কমিউনিকেশনের ক্ষেত্রে। বাট কনসালটেশন যে স্টেশন, হিস্ট্রি যে স্টেশন, এখানে কিন্তু লাক ফেভার করার কিছু নাই। আপনি যদি স্ট্রাকচার থাকেন, কনসার্ন গুলি জিজ্ঞেস করেন, এখানে কমিউনিকেশনের নাম্বার ওঠানোটা খুবই সহজ। তো আমি যেটা বলি, আপনি কনসালটেশন স্টেশনে এক্সামিনের পরে কনসার্ন বারবার জিজ্ঞেস করা, অ্যাটলিস্ট 3 টাইমস কনসার্ন জিজ্ঞেস করা, বিকজ কনসার্ন এখানে অ্যাটলিস্ট 2টা 3টা কনসার্ন থাকতে পারে, সবগুলি কনসার্ন আপনি মিট করেছেন কিনা। তারপরে আপনি ডিজিজটা এক্সপ্লেইন করেন পেশেন্টকে, এবং এক্সপ্লেইন করার পরে আপনি ওকে কি করবেন পরবর্তীতে এটার একটা ধারণা দেন, তোমাকে হসপিটাল অ্যাডমিট হতে হবে, বা তোমাকে ডিসচার্জের আমরা প্ল্যান করতে পারছি, বা তোমাকে পরবর্তীতে রেফারাল দিচ্ছি কোথাও, এটার একটা প্ল্যান আপনি ওকে বলে দেন। এরপরে যদি কমিউনিকেশনের ক্ষেত্রে আসি, কমিউনিকেশন আমি একটা ক্লাস নিয়েছি, কমিউনিকেশনে আমাদের যে ক্যান্ডিডেট ছিল আমার কাছে খুবই ম্যাচিউর মনে হয়েছে। এবং কমিউনিকেশনের জিনিসটা কি, আমি যেটা চেষ্টা করেছি যে হার্ড ওয়েতে প্র্যাকটিস করানো। আসলে এক্সামে অত হার্ড হয় না, আমি যতগুলি কনসার্ন পারি, এক্সামে কিন্তু কনসার্ন অত বেশি থাকে না। এক্সামে একটা কমিউনিকেশন স্টেশনে হয়তো সারোগেটের কনসার্ন 5 থেকে 6টা কনসার্ন থাকবে বা কোশ্চেন থাকবে সারোগেটের, কিন্তু আমরা ট্রাই করি কি মানে অনেক কনসার্ন দিয়ে শর্ট টাইমের ভিতরে কনজেস্ট করে হার্ড করে নেওয়ার জন্য,
এটা করলে কি হয় যে আপনি আহ, মানে পরবর্তীতে যখন রিয়েল এক্সাম বা মক এক্সাম দিতে যান তখন আপনার কাছে ইজি মনে হবে। মক এক্সামে হয়তো আপনাকে 5টার বেশি কোশ্চেন করতে পারবে না, এখানে আমি আপনাকে অনেকগুলি কোশ্চেন করছি এবং কোশ্চেনের অ্যান্সারও ঠিকভাবে নিচ্ছি না। রিয়েল এক্সামে হয়তো বা মক এক্সামে হয়তো তারা অ্যান্সার গুলি সুন্দরভাবে নিয়ে নিবে। আর একটা কথা যেটা দানিশ ভাই বলেছিল, যারা বিগিনার অবশ্যই আরসিপির সিম্পল যে সিনারিও গুলি আছে ওগুলিকে একটু অ্যানালাইসিস করবেন। কারণ ওগুলি করলে কি হয়, আপনার কনসালটেশন স্টেশনে এক্সাম কোশ্চেন কিভাবে তৈরি করা হয়, সারোগেটের জন্য কি কোশ্চেন থাকে, এটা কিন্তু লেখা থাকে যে সারোগেট এই কোশ্চেন গুলি আস্ক করবে। এবং মজার বিষয় কি জানেন, যে আমরা ইউজুয়ালি যদি 7টা বাজে এক্সাম শুরু হয়, 7টা বা 8টার দিকে এক্সাম শুরু হয়, ওরা সকাল 6টা থেকে 8টা পর্যন্ত সারোগেট গুলিকে ট্রেন করা শুরু করে। এবং যতক্ষণ না সারোগেট ট্রেন হবে ততক্ষণ এক্সাম শুরু হবে না। এবং ওরা ওদের মতো ক্যালিব্রেশন তৈরি করে ফেলে এক্সামিনাররা। তো এই জিনিসটা হলো যে সারোগেট কি কি ইনফরমেশন জানে, ঠিক আছে, এগুলি পেসেস এর যে স্যাম্পল সিনারিও গুলি আছে আরসিপির ওয়েবসাইটে, সেগুলি থেকে বোঝা যায় যে সারোগেট আমাকে এই এই কোশ্চেন করবে এই রকমই থাকবে। তো এগুলি একটু অ্যানালাইসিস করলে, আপনি যদি ওখানে 25টার মতো সিনারিও আছে, 25টা সিনারিও যদি আপনি অ্যানালাইসিস করেন, দ্যাটস এনাফ আপনাকে, মানে আপনি কোশ্চেন করার মতো একটা আইডিয়া আপনার চলে আসবে। আর কমিউনিকেশনের ক্ষেত্রেও সেম, ওদের কমিউনিকেশনও কিছু সিনারিও দেওয়া আছে, ওগুলিও আমরা যদি অ্যানালাইসিস করি আমরা বুঝতে পারবো যে কি ধরনের কনসার্ন পেশেন্টের থাকে এবং এক্সামিনারের কি ধরনের এক্সপেকটেশন থাকে, এক্সামিনার কি ধরনের জিনিস আপনার থেকে এক্সপেক্ট করে। তো আহ, এই ছোট করেই বললাম, অনেকগুলি কথা হয়ে গেল আর কি। তো যেই কথাটা বলতে চাচ্ছি, যারা মানে পেসিস শুরু করতে চাচ্ছেন বা পেসিস শুরু করেছেন, তাদেরকে অবশ্যই আমি আমাদের জেনেসিসের পেসিস পেসিসে আমার আমন্ত্রণ জানাবো। এবং যারা ক্লাস করতে আগ্রহী, হয়তো আপনি একটা একটা দুইটা ক্লাস করতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন যে কেমন, অথবা শুরুই করেন নাই, আপনি হয়তো পার্ট 1 পাস করেছেন, পেসিস পার্ট 1 পাস করে কিন্তু পেসিস দেওয়া যায়, আপনি পেসিসের দেওয়ার মতো একটা মানসিকতা নিয়েছেন, আহ, বা পার্ট 2 রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, এরকমও যদি হয়, আপনি যদি ক্লাস করতে চান আমাদেরকে ইনফর্ম করেন, অবশ্যই আমরা সুযোগ করে দিব। আর একটা জিনিস আমি বারবার বলেছি, অনেকবারই এই সেশনে বললাম, যে আমাদের ক্ষেত্রে মানে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজেশন পাবেন না। যদি বলেন যে ভাইয়া আমি যদি কোনো কিছু নাও পারি, তাও আমি সেটা শিখে এসে হয়তো আমরা এটা আপনাকে বলবো, কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজেশন আপনারা পাবেন না। এবং যতবারই বলবেন যে ভাইয়া এই সাইনটা কিভাবে, আসলে পিসিসি কিছু সাইন আপনি যদি আপনাকে না ধরিয়ে দেওয়া হয় আপনি বুঝবেন না। আপনি কখনো যদি আপনি মাসেল ফ্যাসিকুলেশন ইলিসিট না করেন, মানে না দেখেন চোখে, ওই যে যে কাপা, ওইটা মানে সে- কল্পনা করে শেখা সম্ভব না। হাই ভলিউম পালস, কলাপসিং পালস, এগুলি হাতে ধরে শেখানো, ইনশাল্লাহ মানে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আহ, আর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আমাদের সিনিয়র মেন্টররা যারা আছে ওনাদেরকে নিয়ে হয়তো থার্ড ডাইটের জন্য আমরা মক ইন্টেন্সিভ আরো বিভিন্ন ধরনের প্যাকেজ আপনাদের জন্য আসবে, এবং সবগুলি জিনিসই ইনশাল্লাহ ফ্রুটফুল হবে। তো এই বলে আমি আর সময় না নিই, পরবর্তী মেন্টরদের সুযোগ দেওয়া উচিত। সুইটি আপু। থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাইয়া, অনেক আহ, সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন। আসলে ওই যে যখন কথাগুলো শুনি আমরা আমাদের আসলে আবার ওই জায়গায় ফেরত যেতে ইচ্ছে করে, তখন মনে হয় যে এখন প্রিপারেশন নিলে হয়তো এই ভুলটা করতাম না, এটা এইভাবে করতাম, এটা ওভাবে করতাম। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন এবং অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস দিয়েছেন, যেগুলো আসলে যদি ফলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনি খুব সুন্দর একটা কনফিডেন্ট প্রিপারেশন নিয়ে নিতে পেরেছেন এবং পরীক্ষাও আপনি কনফিডেন্টলি দিয়ে আসতে পেরেছেন। অ্যান্ড অ্যাজ এ mentor of Genesis, we can only say that we actually don't compromise on quality. আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যে কোয়ালিটিতে যাতে কোনো কম্প্রোমাইজ না হয়, হোয়াট এভার দ্য সিচুয়েশন। এবং আমাদের যে কেস সিলেকশন, আমরা যখন প্রিপারেশন নিতে গিয়েছিলাম অনেক বায়াসনেস ছিল আর কি, হ্যাঁ, মানে পেসেসটাকে এত কমপ্লিকেটেড করে মানে আমরা প্রিপারেশন নিয়েছিলাম যে পরীক্ষার হলে গিয়ে মনে হয়েছিল যে না, আসলে বিষয়টা তো এত কমপ্লিকেটেড না। সো ভয় অনেক বেশি ছিল। সো আমরা চেষ্টা করছি পেসেসটাকে পেসেসের মতো করে রাখার জন্য, কারণ সফট টু হার্ড মানে যতভাবে প্রিপারেশন নেওয়া যায় আর কি, হ্যাঁ, একটা কেস কঠিন হলে কত কঠিন হতে পারে, হ্যাঁ,
সবভাবে আমরা সবগুলো মাথায় রেখে আমরা কেসগুলো সিলেক্ট করি এবং সে অনুযায়ী প্র্যাকটিস করানোর চেষ্টা করি। ফিডব্যাক গুলো আমরা এভরিডে মেন্টর ফিডব্যাক নেই আমরা এভরি ক্লাসের পরে, এবং চেষ্টা করি যাতে কোয়ালিটিটা মেনটেন করা যায় আর কি। হ্যাঁ, এবং আমাদের যারা ক্যান্ডিডেট আছেন আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম যে তারা এত সুন্দর সুন্দর রিভিউ দেন এবং এত সুন্দর সুন্দর করে মেন্টরদেরকে অ্যাপ্রিসিয়েট করেন এভরি ক্লাসের পরে। আমরা ওদেরকে বলিও না, বাট ডেসপাইট অফ দিস ওনারা নিজেরাই যখন অ্যাপ্রিসিয়েশন একটা কমেন্ট করেন বা একটা টেস্ট দেন আসলে ভালো লাগে, যে মনে হয় যে যে আগের দিন সারাদিন তো কষ্ট করে কেস খুঁজলাম, কেসটা সারা রাত ধরে স্টাডি করে গুছালাম, এরপর পরের দিন গিয়ে ক্লাসটা নিচ্ছি। এটা অনেক কষ্ট হয় একটা ক্লিনিক্যাল ক্লাস নিতে গিয়ে। কিন্তু যখন আপনারা বলেন যে হ্যাঁ ওর্দি, তখন মনে হয় যে না, হ্যাঁ কষ্টটা সার্থক। আহ ধন্যবাদ ভাইয়া। আমরা আমাদের পরবর্তী মেন্টরের কাছে যাব। আমাদের সাথে সুদূর সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন ডক্টর সামিয়া রাশনা আহমেদ। উনি আমাদের কমিউনিকেশনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেন্টর। ইভেন আমি পার্সোনালি আমি অনেক পছন্দ করি ওনার কমিউনিকেশন, যে খুবই কি বলবো, নট টু মোর নট টু লেস, যতটুকু দরকার, এবং খুবই ক্লিয়ার কনসেপ্ট একটা কনসেপশন ক্যারি করেন। আমাদের জেনেসিস এর মেন্টর ডক্টর সামিয়া রাশনা আহমেদ, এমবিবিএস, এমআরসিপি ইউকে, সিনিয়র মেডিকেল অফিসার। কারেন্টলি উনি সিঙ্গাপুরে কাজ করছেন। আপু সুদূর সিঙ্গাপুর থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন আপনাদের উদ্দেশ্যে আপুর এক্সপিরিয়েন্স এবং আপুর কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপুকে অনুরোধ করব আমাদের আমাদের সাথে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আপু কি শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ এত সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। জানি না তো মানে প্রেজ করার মতো ওয়ার্ডই কিনা, বাট সারোয়ার ভাই অলরেডি অনেক সুন্দর করে আসলে খুবই ডিটেলড একটা ব্রিফিং দিয়ে দিয়েছে। তো আমি খুব বেশি লেন্দি করব না। বাট পেসেস এর ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, পেশেন্ট দেখার কোনো বিকল্প নাই। বিকজ আমি যখন ইনিশিয়ালি পার্ট 2 পাস করে এরপর পেসেস জার্নিটা শুরু করছিলাম, তখন প্রথমে আই ওয়াজ থিঙ্কিং যে আচ্ছা প্রথমে কি কোচিং এ ঢুকবো, আমার তো কোনো আইডিয়া নাই হাউ দ্য সিস্টেম ওয়ার্কস, কি পড়তে হবে না পড়ে থাকে। আমি একটু বই টই কিনছি, যে আচ্ছা একটু বই পড়ে আমার নলেজ বাড়াই নেই, এরপর হচ্ছে ক্লাস শুরু করি। তো এরপরে হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে পেসিস এর প্রিপারেশন, ও বলছে যে না তুই এখনই হচ্ছে কোচিং এ ঢুকে যা, বিকজ অ্যাকচুয়ালি লাইক রুগী দেখা মানে স্টার্ট না করলে এন্ড ক্লাসেস গুলো শুরু না করলে না, পেসিস এর স্ট্রাকচারটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। পার্ট 1 পার্ট 2 আমি কখনো মানে কোচিং লাগে নাই করা, মানে কারণ আই থিঙ্ক যতটুকু ম্যাটেরিয়াল আছে অনলাইনে বা যেখান থেকে করেন, ইটস মোর দেন ইনাফ। ইটস আ থিওরিটিক্যাল জিনিস, আপনি ওটা পড়তে পারলে, ইমেজিং টিমেজিং দেখতে পারলে ইউ ইউ উইল পাস আর কি। নলেজ অনেক বেশি লাগে পার্ট 1 পার্ট 2 তে, এটা ঠিক, বাট পেসেস এর স্ট্রাকচারটা ইজ ডিফারেন্ট। সো ইফ ইউ ডোন্ট নো হাউ দ্য স্ট্রাকচার ইজ এন্ড হাউ টু প্রসিড, ইউ উইল ফিল ভেরি ভেরি লস্ট। আপনি যতই বই পড়েন না কেন, সোনাম ইজ আ ভেরি গুড বুক, বইটাই ভাই, কিন্তু সো আমার কাছে মনে হয় যে দুইটা জিনিস আসলে পাশাপাশি চালায় যেতে হবে। অফকোর্স আপনার পড়তে হবে, না পড়লে তো আপনি কেসটা প্রেজেন্ট করতে পারবেন না। কি কি ফাইন্ডিং খুঁজতে হবে, যে হোয়াট দ্য মাইন্ড ডাজন্ট নো দি আইস ক্যান নট সি। সো আপনি অনেক ফাইন্ডিং আলা একটা কেসও যদি আপনার সামনে থাকেন, ইউ উইল মিস দ্য ফাইন্ডিংস বিকজ ইউ ডোন্ট নো অ্যাবাউট ইট। সো মানে আসলেও দুইটা সাইড বাই সাইড লাগে, বাট আমি পরে ওই যে ওটাই করছি, যে কোচিং স্টার্ট করে সাইড বাই সাইড পড়া এন্ড কোচিং দুটাই করা হয়েছে। বিকজ আপনি ধরেন আজকে ক্লাসে দেখলেন কথার কথা সিস্টেমিক স্ক্লেরোসিস, অনেক ফাইন্ডিং আলা একটা পেশেন্ট দেখলেন, ওইটা তো আপনার মাথায় গেঁথে যাবে। এরপর আপনি বাসায় এসে বইটা উল্টান, তো যেটাই পড়েন আপনি, মানে ইট কুড মানে সোনাম পড়েন, রাইডার পড়েন, ওএসটি পড়েন, আহ দেখবেন ওই জিনিসগুলো আপনার মাথায় তখন গেঁথে থাকবে, বিকজ আপনি চোখে দেখে আসছেন মাত্র জিনিসটা, বা জিনিসটা আপনি এমনি পড়েন, বা আপনি হচ্ছে গিয়ে জাস্ট রুগীটা দেখে আসলেন, হ্যাঁ সপ্তাহে একদিন কোচিং করলাম, গিয়ে পেশেন্ট দেখলাম, আবার পরের সপ্তাহে গিয়ে আবার কোচিং করলাম, কিন্তু বইটা উল্টাইলাম না, তাহলে আবার কিন্তু ওই জিনিসটা ইনফরমেশনটা আপনি রিটেইন করতে পারবেন না। সো দুইটা জিনিস পাশাপাশি চালাই যেতে হবে। এন্ড সারোয়ার ভাইয়া যেটা বললেন, যে আসলেও এখানে মেন্টরের মানে রোলটা ইজ অনেক ইম্পর্টেন্ট আর কি, বিকজ স্পেশালি মানে ফর্মেটিভ টাইমটা, স্পেশালি ওয়েন ইউর আ বিগিনার, বিকজ প্রথমে আর কি যেভাবে প্রথমে যে মেন্টর আপনাকে শিখাবে হাউ টু ডু দি এক্সামিনেশন স্টেপ বাই লার্নিং এর মতন, তাই না? So ওই জিনিসটা কিন্তু ইজ
লাইক আপনার বেসিকটা গড়ে তুলতেছে। সো আপনার বেসিকটাই যদি আসলে ভালো না হয়, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড মেন্টর, তাহলে কিন্তু আপনার দেখবেন জার্নিটা উইল নট বি ভেরি অর্গানাইজড। মানে আবার আপনি আরেকজন মেন্টরের কাছে গিয়ে আরেক রকম জিনিস। সো ওইটাই আর কি, মানে মেন্টরের রোলটা অনেক গুরুত্বপূর্ণ এখানে। And আলহামদুলিল্লাহ আই থিঙ্ক মানে আমি অনেক ভালো মেন্টর পাইছি আমার পুরো পেসেস জার্নিতে। এন্ড পার্টনারের ব্যাপারটা হচ্ছে ভালো যদি ফিক্সড পার্টনার পান। আর ফিক্সড পার্টনার যদি নাও থাকে, মানে যখন যে যাকে পাবেন প্র্যাকটিস করবেন, সেটা কমিউনিকেশন হোক, এলসিসি হোক, শর্ট কেস হোক, আর পরীক্ষার মতন করে প্র্যাকটিস করবে। কারণ ইনিশিয়ালি সবচেয়ে যে কষ্টটা হয়, আমরা তো এত কেউই তো আমাদের ইংলিশ তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না কারোরই, সো অফকোর্স একটা জড়তা কাজ করে। তো ইফ ইউ ফাইন্ড সামওয়ান টু প্র্যাকটিস উইথ, সেটা অনলাইনে হোক সামনাসামনি হোক, ডাজেন্ট ম্যাটার, এই জড়তা গুলা কাটবে। এলসিসির সিস্টেমটাই যে ওডি পাড়া করে আগানো, কোনটার পরে কি কোয়েশ্চেন করবো, এই জিনিসটা ধরতে অনেক টাইম লাগে ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস কন্টিনিউয়াসলি। যে এটার পরে স্পন্টেনিয়াসলি আমার মুখ দিয়ে হচ্ছে, "ও আচ্ছা এই হিস্ট্রিটা দিছে, এখন নেক্সট কোয়েশ্চেন উইল বি দিস।" এই জিনিসটা যাতে আপনার একদম সাবকনসিয়াসলি চলে আসে, মানে আপনার যাতে চিন্তাও না করা লাগে এটার পরে এখন আমি চিন্তা করবো এই প্রশ্নটা করতে হবে। সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। প্রথম প্রথম আসলে পেসেস জার্নিটা একটু কনফিউজিং লাগে, সত্যি কথা। মানে আসলে মানে ইটস নট এন ইজি জার্নি। এন্ড প্রথম ইটস প্র্যাকটিক্যাল পরীক্ষা, তো সো ইটস আনলাইক এনিথিং ইউভ এভার ফেসড বিফোর। সো বাট ইউ হ্যাভ গুড মেন্টার্স এখানে জেনেসিসে যদি করেন। মানে এখন আমাদের মেন্টর প্যানেল আলহামদুলিল্লাহ ইটস আ ভেরি গুড, ভেরি স্ট্রং মেন্টর প্যানেল। আর সবাই খুবই ভালো। এন্ড মানে আলাদা করে আপনার যদি অ্যাপ্রোচ করা লাগে ক্লাসের পরে, ইফ ইউ ডোন্ট ফিল কমফোর্টেবল ক্লাসে আসলে পরেও, বা পরে মনে করলো কোনো কোয়েশ্চেন, ইউ ক্যান জাস্ট নক দেম, ইউ ক্যান আস্ক দেম। সবাই খুবই ভালো। আই ডোন্ট থিঙ্ক কেউ আপনাদেরকে ডিসহার্টেন করবে আর নিরাশ করবে না কেউ। আমি আর বেশি লেন্দি করব না, এখানে তাহলে আমি শেষ করে দিই। সবাইকে বেস্ট অফ লাক, আই থিঙ্ক ভালো হবে জার্নিটা। থ্যাংক ইউ সামিয়া আপু, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততা এবং এত দূর থেকে আমাদের সাথে জয়েন করার জন্য এবং জেনেসিসকে কন্টিনিউ করার জন্য। এবং আপনার পরামর্শের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি আমাদের আরেকজন মেন্টর, আমি এই পর্যায়ে আমাদের আরেকজন মেন্টরের কাছে যাব, ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, এমবিবিএস, ইউনিভার্সিটি ইউকে, এফসিপিএস কার্ডিওলজি ফাইনাল পার্ট। ভাইকে অনুরোধ করবো ভাইয়ের এক্সপিরিয়েন্স এবং আপনাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ শেয়ার করার জন্য। ভাইয়া কি আমাকে শুনতে হ্যাঁ, পাচ্ছেন? আপনি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আপুকে ধন্যবাদ। এবং আমি যদি আমার প্রিপারেশনটা নিয়ে একটু বলি, এবং যারা নতুন বিগিনার আছে তাদের প্রিপারেশন নিয়ে যদি একটু বলি, আমি এমআরসিপি পার্ট 2 পাস করি 2024 ফেব্রুয়ারি সেকেন্ড রাইটে। তো শুরুতে আমি বুঝতে পারতেছিলাম যে আসলে কোন মানে কিভাবে শুরু করবো এবং কিভাবে অ্যাপ্রোচটা করা ঠিক উচিত হবে। আমার কাছে খুব ভয় লাগতো প্রিপারেশনটা শুরুতে, যেহেতু এটা কমিউনিকেশন, এলসিসি এবং শর্ট কেস প্যাকেজ আসলে। তো আমি আসলে অনেক কৃতজ্ঞ দানির ভাইয়ের কাছে। দানির ভাই শুরুতে আমাদের খুব ভালোভাবে কিভাবে শুরু করতে হবে, কিভাবে কেস দেখা উচিত এবং কি পড়া উচিত, খুব ভালোভাবে আমাদের শুরুতে একটা গাইডলাইন দিয়েছিল। এই জন্য দানির ভাই খুব ধন্যবাদ। আসলে পেসিস প্রিপারেশন যদি পার্টনার এবং যদি মেন্টর ভালো পাওয়া যায় তাহলে খুব বেশি কঠিন না। কারণ যদি ইনিশিয়ালি আমরা আসলে অনেক ডিফিকাল্টিস ফেস করি, কিন্তু ওই অবস্টাকলটা কাটানোর জন্য এটা মেন্টর অনেক সময় খুব হেল্প করে, এবং পার্টনার নিজেকে শার্পনেস ক্রিয়েট করার জন্য অনেক বেশি হেল্প করে। তো আমরা যেটা হয় যে আমি আমার প্রিপারেশন সময় যেটা করতাম, যে আমার যে পার্টনার ছিল, তো ওই পার্টনারের সাথে যখনই প্র্যাকটিস করতাম শর্ট কেস, লং কেস, কমিউনিকেশন, আমরা একটা নিজেরাই ক্যালিব্রেশন ঠিক করতাম যে এই কেসের জন্য এই এক্সামিনেশন অ্যাপ্রোচ এবং এই ফাইন্ডিংস সবকিছু লিখে তারপরে কেস দেখা শুরু করতাম। ইনিশিয়ালি আমাদের প্রতিদিন হয়তো 10টা কেস দেখতে পারতাম। তো দেখার আগে যেহেতু আমরা ক্যালিব্রেশন ঠিক করে রাখতাম, তো মার্কিংটা আমাদের পুরো এমআরসিপি স্টাইলেই করার চেষ্টা করতাম। তো এর ফলে যেটা হইতো যে আমি যখনই আমরা অথবা অন্য কেউ কেস করতো, তখন শুরুতে বুঝতে পারতাম যে আসলে আমাদের কোন কোন জায়গায় আমাদের ল্যাকিংস আছে এবং কোন কোন জায়গায় আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো এই জিনিসগুলা যখন রেগুলারলি
দানিশ ভাই যেটা বলেছে যে রেগুলারলি যখন আমরা প্রায় 3 থেকে 4 মাস কন্টিনিউ করি, তখন আমাদের খুব বেশি আর স্টেপ মিস হচ্ছে না, এবং খুব মাইনর সাইন এবং খুব শর্ট মানে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হচ্ছে না, ওই সাইনগুলো আমরা বলতে পারতাম। তো এটাই আমার কাছে মনে হয় যে পার্টনার প্লাস প্রিপারেশন এবং মেন্টর খুব একটা অপরটার সাথে খুব বেশি কানেক্টেড। তো আহ, আমরা যেটা মানে আমার যেটা মনে আছে যে আমি যখন কেস মানে পরীক্ষার আগে এত বেশি কেস দেখছিলাম, এত বেশি কেস দেখার ফলে আমার একটা পেশেন্ট দেখেই মোটামুটি একটা আইডিয়া করতে পারতাম যে পেশেন্টটা এই রোগী হতে পারে। তো বিশেষ করে রেসপিরেটরি, তারপরে হলো নিউরো, অ্যাবডোমেন। রেসপিরেটরি আর নিউরোর ক্ষেত্রে মোটামুটি আমি যখন ইন্সপেকশনে কেস দেখবো, রেসপিরেটরির ক্ষেত্রে বোঝা যায় পেশেন্ট ব্রেথলেস আছে কিনা, পেশেন্টের সাইনোসিস আছে কিনা, অথবা পেশেন্টের চেস্ট ব্যারেল শেপ কিনা। মোটামুটি ইন্সপেকশনটা খুব ভালো হয়, তাহলে রেসপিরেটরি কেসটা আমাদের খুব সহজে আমরা একটা ইমপ্রেশন তৈরি করতে পারি যে এই কেসটা এইটা হওয়ার সম্ভাবনা বেশি। এবং নিউরোর ক্ষেত্রেও একই, যে একটা পেশেন্ট বেড বাউন্ড পেশেন্ট, তো যখন আমরা ইন্সপেকশন করতে যাই পেশেন্টের কোনো সারাউন্ডিংস এবং পেশেন্টের যেই লুকস, এগুলো যখন আমরা খুব কেয়ারফুলি দেখি, তখন দেখার ফলে আমাদের একটা ইমপ্রেশন আসে যে এটা আসলে কি ধরনের কেস, এটা কি স্পাস্টিক প্যারাপ্যারেসিস অথবা ফ্লাসিক প্যারাপ্যারেসিস, যদি লোয়ার লিম্ব বলি, এবং আপার লিম্ব বললে এটা কি পেশেন্টের। আমার যেমন কেস ছিল নিউরোতে মায়োটনিক ডিস্ট্রফি, তো আমি যখন ফেস এবং হাত খুব ভালোভাবে কেয়ারফুলি অবজার্ভ করি, তখন আসলে এটা মোটামুটি আইডিয়া করা যায় যে এই পেশেন্টটা এইরকম হতে পারে। তো আর একটা জিনিস যে এলসিসি ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করছি কয়েকজন ক্যান্ডিডেটের সাথে কথা বলে, যে তারা যখন এলসিসি তে কেস প্রেজেন্ট করতে যায় অথবা কনসার্ন মিট আপ করতে যায়, 2 মিনিটস যখন যখন বলে যে 2 মিনিট লেফট, ইনিশিয়ালি শুরুর দিকে যেটা হয় যে খুব বেশি লেন্দি একটা কনসার্ন মিট আপের ফলে, মানে একটা কনসার্ন অথবা মোস্টলি দুইটা কনসার্ন মিট আপ করার পরে খুব বেশি সময় থাকে না। তো আমার একটা পরামর্শ এই ক্ষেত্রে যে কনসার্ন, ফার্স্ট কনসার্ন যেই কনসার্নই আসুক, কনসার্ন মিট আপ খুব শর্ট এবং খুব স্ট্রাকচার্ড হওয়া চাই। যদি কনসার্ন মিট আপ অনেক বেশি লেন্দি হয়, তখন আমাদের যে কনসার্ন একটা মার্ক থাকে, কনসার্ন স্কিল, ওই কনসার্ন স্কিল খুব বেশি মার্ক উঠাতে পারবো না। তখন আসলে দেখা যাবে যে কনসার্ন 3 থেকে 4টা আছে, আমরা একটা অথবা দুইটা মিট আপ করে আমাদের সময় শেষ। আবার দেখা যায় যে যখন প্রেজেন্ট করতেছি, প্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা আহ একদম সব প্রেজেন্ট করতে গিয়ে আমাদের যে 5 মিনিট প্রসেসিং এ থাকে, পুরো সময়টি আমরা প্রেজেন্ট করার জন্য আমরা ব্যয় করে ফেলি, এটা আসলে ঠিক না। তো আমাদের মেন্টর এবং কোচিং আসলে এটার জন্য যে আমাদের কতটুকু বলতে হবে এবং কোন জিনিসগুলা পরীক্ষার সময় গুরুত্ব দিতে হবে আসলে কেসের সাথে, মানে ইন্ডিভিজুয়াল কেস এবং ইন্ডিভিজুয়াল সিনারিওর ক্ষেত্রে। তো এটা আমার কাছে মানে কয়েকজন ক্যান্ডিডেটের সাথে কথা বলে মনে হয়েছে যে মানে এই জিনিসটা অনেকে জড়তা আছে। আর একটা বিষয় যে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ইনিশিয়ালি আমারও যেটা হয়েছে যে কমিউনিকেশন শুরু করতে অনেক ভয় লাগতো, এবং কমিউনিকেশন অনেকগুলা প্যাটার্ন আছে, ব্রেকিং ব্যাড নিউজ, ডিজিজ এক্সপ্লানেশন, প্রসিডিউর। আমরা যেটা করি যে আমরা প্যাটার্ন গুলো খুব ভালো বেশি না বুঝেই আমরা মানে এলোপাথারি ভাবে আসলে প্র্যাকটিস করি। এটার ফলে যেটা হয় যে প্যাটার্ন রিকগনিশন আমাদের হয় না, তখন আমাদের আসলে ওই ইন্ডিভিজুয়াল সিনারিওটা আমাদের মুখস্থ করতে হয়। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এই ক্ষেত্রে আমাদের মেন্টর প্যানেলটা বেস্ট হেল্প করে আপনাদের, যে আপনার প্যাটার্ন রিকগনিশন, আপনি আসলে কোন কেসের ক্ষেত্রে কোন প্যাটার্নটা আপনি ফলো করবেন এবং আপনার কোন জিনিসগুলো এসকেপ করা উচিত। তো কমিউনিকেশনের খুব অল্প সময়, কিছু কিছু সেন্টার আছে কমিউনিকেশন খুব হার্ড, এবং কিছু কিছু সেন্টার আছে কমিউনিকেশন অত বেশি হার্ড না, কিন্তু কমিউনিকেশন স্কিলে তারপর আমাদের একটা টেনশন থাকে। যেমন আমি যদি বলি যে ঢাকা সেন্টারের ক্ষেত্রে কমিউনিকেশন নট সো হার্ড, বাট ইন্ডিয়ান সাম সেন্টার্স আছে যেখানে কমিউনিকেশনটা একটু ওরা অনেক বেশি কেয়ারফুলি দেখে। এটা ঢাকার ক্ষেত্রেও কিন্তু মানুষ মানে আমরা ক্যান্ডিডেট এত বেশি প্র্যাকটিস করে যায় পরীক্ষার হলে, তারপরও অনেক সময় পরীক্ষার এনভায়রনমেন্টের কারণে একটু এলোমেলো হয়ে যায়। যত বেশি কমিউনিকেশন প্র্যাকটিস, তত বেশি পরীক্ষার সময় আমাদের ডেলিভারি করতে সহজ হয়। তো কমিউনিকেশন আর এলসিসি মোটামুটি কাছাকাছি, যেটা আমাদের কমিউনিকেশন স্কিলটা অ্যাসেস করা হয়। তো এই ক্ষেত্রে আমাদের খুব বেশি ফোকাসড এবং খুব বেশি অর্গানাইজড এবং যত বেশি প্র্যাকটিস আমরা করতে পারি, তত বেশি আমাদের নিজেদেরকে পরীক্ষার হলে প্রেজেন্ট করা সহজ হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি জেনেসিস এর মেন্টর আপনাদের হেল্প করবে। এবং এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের
সবসময় আপনাদের প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য মেন্টর প্রস্তুত আছে। আপনারা যখন মনে হবে যে এই কনসার্নটা আমাদের, এই প্রশ্ন আমাদের করা উচিত, জানা উচিত, আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনাদের কনসার্ন মিট আপ করার জন্য। তো আমি আর খুব বেশি বলবো না, অলরেডি বাকি মেন্টর সবকিছু বলেই দিয়েছে। আমি জাস্ট এই দুই একটা কথা। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইফুল, আমাদেরকে অনেক সুন্দর কিছু টিপস দিয়েছেন, প্র্যাকটিক্যাল কিছু টিপস। রিসেন্ট যে প্রবলেমগুলো আমরা দেখছি যে ক্যান্ডিডেটদের প্র্যাকটিস করাতে নিয়ে গিয়ে সে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা মোটামুটি আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা প্রোগ্রাম কনক্লুড করব। সো কনক্লুড করার আগে এ পর্যন্ত আমাদের মেন্টররা যতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করেছেন, আমি সেই টিপসগুলো জাস্ট একটু সামারাইজ করে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখানে দেখেন, যদি আমরা মানে পেসেসটাকে যদি ইন এ সেন্টেন্স, ইন এ ওয়ার্ড যদি আমরা এক্সপ্রেস করতে চাই, হ্যাঁ, এটা কিন্তু আপনার নলেজ জাজ করবে এরকম পরীক্ষা না। হ্যাঁ, আপনি পার্ট 1 পাস করেছেন, আপনি মার্সে পার্ট 2 পাস করেছেন, হ্যাঁ, আপনার যে নলেজ আছে দে অলরেডি নো, এটা ওরা জানে। এখন যেটা দেখবে সেটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল, এই যে আপনার নলেজ, এই নলেজটাকে আপনি ক্লিনিক্যালি কোরিলেট করতে পারছেন কিনা, এন্ড মোর ইম্পর্টেন্টলি আপনি একজন সেফ ডক্টর কিনা, ঠিক আছে? Not a perfect doctor. PACES is not an examination to find out the perfect doctor. It's an examination to find out a safe, structured, and a compassionate doctor. এক্সামিনাররা এটাই নিজেকে আস্ক করবেন যে ওরা ট্রাস্ট দিস ডক্টর, জাস্ট এটাই আপনার এই পরীক্ষা হবে আপনার, এটাই যে আপনি একজন সেফ ডক্টর কিনা, ঠিক আছে? সো এটার জন্য যেটা করতে হবে যে পেসেস অলওয়েজ আমরা বলি 3P। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনার একজন পার্টনার লাগবে, এবং আপনাকে পেশেন্স রাখতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস উইথ পার্টনার উইথ পেশেন্স, ঠিক আছে? আপনি ধৈর্য নিয়ে আপনার পার্টনারের সাথে রেগুলার প্র্যাকটিস করবেন, এটাই হচ্ছে পেসেস এর মূল প্রিপারেশন প্ল্যান। এখন এখানে দেখেন, আম, আমরা মনে করি যখন আমি আমার কথা যদি বলি, যখন আমরা প্রিপারেশন শুরু করেছিলাম মনে করেছিলাম যে অনেক কিছু পড়তে হবে, এক একটা সিমটমস এর 50টা করে ডিডি মুখস্থ করা লাগবে। ডিডিও ডেফিনেটলি মুখস্থ করা লাগবে, ইটস নো ডাউট, বাট প্রিপারেশন আসলে এটা না। হ্যাঁ, আপনাকে হচ্ছে একটা সিস্টেম, একটা স্ট্রাকচার ওয়াইজ হচ্ছে আপনাকে সামনে আগাতে হবে। হ্যাঁ, এবং আপনাকে এখানে আপনি যতটুকু না পড়বেন তার চেয়ে বেশি আপনাকে করতে হবে প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস করবেন, যদি আপনি 2 ঘন্টা প্র্যাকটিস করেন এবং ক্লিনিক্যাল যে পড়াটুকু, হ্যাঁ, সেটা আপনার প্র্যাকটিসের সাথে সাথেই হয়ে যায়, বাকি যেটা আপনার 1 ঘন্টা পড়লে আপনার কাভার হয়ে যাবে। হ্যাঁ, সো আপনি পড়ার চেয়েও প্র্যাকটিস করাটাকে বেশি ইম্পর্টেন্স দিবেন। হ্যাঁ, ইটস অল অ্যাবাউট পারফরমেন্স, আপনি কেমন পারফর্ম করছেন। আপনি অনেক জানেন, ইউ আর ভেরি মাচ নলেজেবল, ইউ নো সো মেনি থিংস, বাট আপনি পারফর্ম করতে পারেন নাই, তাহলে আলটিমেটলি এটা জেনে আপনার পাশটা হবে না। হ্যাঁ, সো আপনাকে পারফর্ম করে আসতে হবে। নলেজ ডেফিনেটলি নেসেসারি, বাট পারফরমেন্স দিয়ে আপনাকে পাশ করে আসতে হবে। সো পারফরমেন্স আপনি ওভারনাইট এক্সাম হলে গিয়ে করতে পারবেন না, নেভার। এটার জন্য আপনার রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আপনার মাসল মেমোরি বিল্ড আপ করে ফেলতে হবে। আপনি যাতে জানেন যে আমি কিভাবে পেশেন্টকে পজিশনিং করতে হবে, কিভাবে পেশেন্টকে ইনস্ট্রাকশন দিতে হবে, কিভাবে আবার এক্সামিনেশন করতে হবে, কোন স্টেপের পর আমি কোন স্টেপটা করব। হ্যাঁ, এটা আপনার মাসল মেমোরিতে ডেভেলপ করে ফেলতে হবে। আফটার দ্য ফিনিশিং এক্সামিনেশন আপনি কি রিলেভেন্ট দেখতে চান, আপনি জাস্ট কনফিডেন্টলি বলবেন যে আমি এটা এটা দেখতে চাই, আমি এই ফান্ডিংস পেয়েছি, আমার ডিফারেন্সিয়ালস এটা। হ্যাঁ, স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট যখন আপনি প্রেজেন্ট করবেন, তখন আপনি আপনার অনেকগুলো, আমরা তো কেউ 100% পারফেক্ট না, কিছু কিছু ছোট ছোট জিনিস আমাদের ভুল হবে, তখন ওই জিনিসগুলো ওভারলোকড হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে দেখেন, আবার যেটা বললাম, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম, আপনি বই পড়ে সাঁতার কাটতে পারবেন না। হ্যাঁ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস সুইমিং। সো প্রেসেস এরকম, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আপনি প্র্যাকটিক্যালি এটা পারফর্ম করবেন। আপনি যদি ক্লিনিক্যালি বেড সাইডে পেশেন্টের সাইন না দেখেন, আপনি জীবনও পরীক্ষার হলে পাবেন না ওই সাইন। হ্যাঁ, সো আপনাকে বেড সাইড প্র্যাকটিক্যালি ক্লিনিক্যালি এটা করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস এটা মনে রাখবেন, কমিউনিকেশন কোনো সেপারেট স্টেশন না, কমিউনিকেশন এভরি স্টেশনে আছে, আপনি এটা মনে রাখবেন। হ্যাঁ, আপনি অনেক সুন্দর ক্লিনিক্যাল এক্সামিনেশন করেছেন, বাট আপনার কমিউনিকেশন স্কিল পোর, তাহলে আপনার এত সুন্দর এক্সামিনেশনের পরেও আপনার মার্কস অনেক কেটে যাবে। সো কমিউনিকেশনটা নিয়ে একটু স্পেশালি কনসার্ন থাকবেন, এবং একটা সিস্টেম ডেভেলপ করবেন, ওই সিস্টেমের মধ্যেই থাকবেন, ওই সিস্টেমের বাইরে আপনি যাবেন না। এলসিসি বলেন, শর্ট কেস বলেন,
কমিউনিকেশন বলেন, এভরিথিং ইজ অ্যাবাউট এ ফরম্যাট। আপনি এই একটা ফরম্যাট আপনি রেডি করবেন, ওই ফরম্যাটে আপনি এলসিসি করবেন। শর্ট কেসের জন্য আপনার প্রত্যেকটা যে আমাদের সিস্টেমগুলো আছে একটা একটা করে ফরম্যাট দাঁড় করাবেন, সে ফরম্যাট অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন, এভরিথিং আপনি ওই ফরম্যাটে ফেলে দিতে পারবেন। সো আপনি পরীক্ষার হলে কনফিউজড হবেন না, বায়াসড হবেন না, ঠিক আছে? এবং আপনি যদি সিস্টেম ডেভেলপ না করেন তাহলে যেটা হবে, ইটস কাইন্ড অফ, বললো না যে আমরা ঘুম থেকে উঠে কেউ একজন বললো যে এক্সামাইন দ্য পেশেন্ট অ্যান্ড টেল ইউর ডায়াগনোসিস, কাইন্ড অফ দ্যাট। হ্যাঁ, এক্সাম হল ইজ এ প্লেস অফ টু মাচ স্ট্রেস। আপনার এত স্ট্রেস ওখানে কাজ করবে, এত কর্টিসল রাশ, আপনার অনেক সময় মনে হবে যে আমার নাম কি, আমি নাম ভুলে গেছি। ইটস ভেরি কমন ইন এক্সাম। হ্যাঁ, অনেক স্ট্রেস হবে। হ্যাঁ, সো এটার জন্য আপনি যদি কোনো সিস্টেম বিল্ড আপ না করেন, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু আলটিমেটলি হচ্ছে আপনার মেমোরিটা আপনি আনরিলায়েবল হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটার উপর রিলাই করতে পারবেন না। সো আপনাকে একটা সিস্টেম বিল্ড আপ করতে হবে, মাসল মেমোরি ডেভেলপ করে ফেলতে হবে, ওই সিস্টেম অনুযায়ী আপনি আগাবেন। যতই স্ট্রেস হোক না কেন, আপনার প্র্যাকটিস আপনাকে ওখান থেকে ওভারকাম করে নিয়ে আসবে, ঠিক আছে? এবং একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে ডোন্ট চেজ দ্য জেব্রা। এবং আমি এটা দেখেছি এবং নিজে এক্সপিরিয়েন্স করেছি, এখনো দেখছি যে আমরা এত এক্সট্রিম রেয়ার সিনড্রোম, এক্সট্রিম রেয়ার কমিউনিকেশন, এক্সট্রিম রেয়ার ডিজিজ নিয়ে আমরা এত গবেষণা করি, এগুলো নিয়ে আমরা এত ওয়ারিড থাকি, এগুলো আমরা এত বেশি প্র্যাকটিস করি যেটা হয়তো 10 বছরেও একবার আসে নাই। হ্যাঁ, সো ওই এবং ধরেন আম, এমন একটা প্রম্পট আমি দিলাম, যেই প্রম্পটটা নিয়ে ওই ডিজিজটা প্রেজেন্টই করে না, হয়তো ওই ডিজিজের 1% পেশেন্টের ক্ষেত্রে ওই সিমটমসটা হয়, আমি ওই সিমটমসটা দিয়ে যখন আমি ওই ডিজিজে পৌঁছাইতে যাব, হ্যাঁ, তখন যেটা হয় জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। হ্যাঁ, পেসিস কিন্তু এরকম কমপ্লিকেটেড না, কমন থিংস কামস ফার্স্ট। হ্যাঁ, কমন থিং আপনি কমনলি চিন্তা করবেন। হ্যাঁ, কমন জিনিস বারবার প্র্যাকটিস করবেন, পারফেক্টলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, যদি ফেল হয়, কমন জিনিস না পারার জন্য ফেল হবে, আপনার আনকমন জিনিস না পারার জন্য ফেল ইজ ভেরি ভেরি রেয়ার। সো কমন, যেমন এই যে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স যদি বলি, যে ডায়াবেটিস উইথ কমপ্লিকেশন, এই কেসটা আমি এতবার করছি, অ্যান্ড এট দ্য এন্ড আমি বিরক্ত হয়ে গেছিলাম যে আমি এটার প্র্যাকটিস করবোই না। ট্রাস্ট মি, আমার আমার পরীক্ষার একটা এলসিসি ছিল ডায়াবেটিস উইথ কমপ্লিকেশনস। সো কমন জিনিস বারবার প্র্যাকটিস করবেন, কমন জিনিসে যাতে কোনো ভুল না হয় এটা চেষ্টা করবেন। হ্যাঁ, আর রেয়ার জিনিসে অনেক কিছু যদি ছুটেও যায়, ভুলও হয়, এগুলো হচ্ছে আপনি যদি মোটামুটি একটা ফরম্যাটে ফেলে দিতে পারেন, আপনি যে আপনি যে একটা সিস্টেম দাঁড় করিয়েছেন সেই সিস্টেমে যদি আপনি ফেলতে পারেন, আপনি মোটামুটি ওখান থেকে পাস মার্ক বের করে নিয়ে আসবেন, ঠিক আছে? এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে লার্ন ফ্রম ইউর এভরি মিস্টেক্স। আপনার এখন যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার সাইন মিস হবে, আপনার এক্সামিনেশনের স্টেপস মিস হবে, আপনার ডিডি ভুল হবে। হ্যাঁ, আপনি ফাইন্ডিংস মিস করবেন, ইটস ভেরি কমন, ইটস ভেরি নর্মাল। এবং আমরা চাই এটা হোক। আপনি এখানে যত ইচ্ছা ভুল করেন এবং এই ভুলকে একদম মনে মানে খুব সিরিয়াসলি, আর আমি কিছু পারি না, ওই আরেকজন তো সব পারে, আমি ফাইন্ডিংস মিস করলাম। হ্যাঁ, এরকম খুব ডিপ মানে ডিসহার্টেন হওয়া যাবে না আর কি। হ্যাঁ, এটাকে আপনি পজিটিভলি নেবেন, ভুলগুলো থেকে শিক্ষা নেবেন, এবং এখানে যে ভুলগুলো হয় পরীক্ষার হলে যাতে সেই ভুলগুলো না হয়। আপনি দেখবেন যেই ভুল আপনার এখানে হবে, সেই ভুল আপনি পরীক্ষার হলে করবেন না। কিন্তু যদি ভুল থেকে শিক্ষা না নেন, তাহলে সেটা পরীক্ষার হলে হবে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে জিনিস আপনার while ডুইং প্র্যাকটিস কনফিউশন তৈরি করে, সেই জিনিস আপনার এক্সাম হলো কনফিউশন তৈরি করবে। সো কোনো কনফিউশন ক্লিয়ার না করে পরীক্ষার হলে যাওয়া যাবে না। হোয়াট এভার দ্য কনফিউশন, আপনি সেটা ক্লিয়ার করে যাবেন। এবং ট্রাস্ট মি, যদি আপনি না করে যান, আপনার ওইখানে গিয়েও সেম কনফিউশন আপনার তৈরি হবে। লাস্টলি হচ্ছে একটা কথা বলবো, ইম্পর্টেন্স অফ ফিডব্যাক। এটা হচ্ছে পেসিস এর এই মুহূর্তে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট। হ্যাঁ, যে আসলে আপনি আপনার যে পার্টনার এবং আপনার যে মেন্টর, এটা আপনাকে খুব ওয়াইসলি চুজ করতে হবে। হ্যাঁ, আপনাকে এমন কাউকে চুজ করতে হবে যারা অনেস্ট, যারা আপনাকে অ্যাকচুয়াল আপনার ফিডব্যাক, আপনার ভুল এবং আপনার কিভাবে কি করলে আপনি বেটার ইমপ্রুভ করতে পারেন, এই ফিডব্যাক আপনাকে যে দিবে, এরকম পার্টনার, এরকম মেন্টর আপনাকে চুজ করতে হবে। হ্যাঁ, ইটস আপ টু ইউ যে আপনি কিভাবে কি ভেবে সেটা আপনি চুজ করেছেন। এবং আপনার প্রত্যেকটা, যেমন দেখেন, আহ, আপনি যখন আপনার পার্টনারের সাথে প্র্যাকটিস করেন, হ্যাঁ, আমি যেটা সাজেস্ট করি, ধরেন এই যে আপনি ক্লাসগুলো করলেন, হ্যাঁ, আপনি কেসগুলো প্র্যাকটিস করলেন, হ্যাঁ, ধরেন আমি 20টা কেস দেখালাম, আপনি পরের 2 দিন এসে আপনার পার্টনারের সাথে ওই 20টা কেস আবার প্র্যাকটিস করেন, ওই 20টা কেসের ডিটেলস গুলো পড়ে ফেলেন, নেক্সট 1 উইক আপনি ওই 20টা কেসের ডিটেলস পড়ে ফেলেন। হ্যাঁ, এরকম 2 মাস যাওয়ার পরে আর কেস থাকে? আর কেস কিন্তু নাই।
সো ইউ ক্যান টেক এ ভেরি ফাইন প্রিপারেশন। ঠিক আছে, এবং আপনাকে যে ভুলগুলো কেউ ধরিয়ে না দেয়, আপনার মিস্টেক্স গুলো কেউ কারেকশন করে না দিলে, আপনি যতই প্র্যাকটিস করেন, আপনি যতই পড়াশোনা করেন, আলটিমেটলি মানে আসলে লাভ হবে না। হ্যাঁ, সো ভুল ধরিয়ে দেওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এক্সামিনেশন এভরি উইক একটু প্র্যাকটিস করবেন যে প্রত্যেকটা সিস্টেমের এক্সামিনেশন ঘড়ি ধরে আপনি 5 মিনিটে শেষ করতে পারছেন কিনা। হ্যাঁ, এবং ডিউরিং দ্য এক্সাম আপনাকে একটা কথা, কিছু জিনিস বলে রাখি, মক গুলো অনেক দিবেন। মক যেখানেই হোক মক গুলো দিবেন। আমাদের নেক্সট মান্থে আমরা মক অ্যারেঞ্জ করব। মক পরীক্ষা দিবেন যেখানেই হোক। হ্যাঁ, মক আপনাকে অনেক হেল্প করবে। হ্যাঁ, এবং মককে এভাবে কনসিডার করবেন, দিস ইজ মাই এক্সাম। হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমার ফার্স্ট যে আমি মকটা দেই, আমি একটা কেস মিস করে ফেলেছি, ইটস কমপ্লিটলি গন। ম্যান্টর নিজে হতাশ আমার ডায়াগনোসিস দেখে। হ্যাঁ, তো যাই হোক, পরে বাকি স্টেশনগুলো আমি দিয়েছি, পরে মকের রেজাল্ট দেখার পর দেখলাম যে আমি মানে খুব ভালো মার্কস পাই না, কিন্তু ফেল করি নাই। তারপর আমার মনে হলো যে না, আমার আমার যদি একটা ডায়াগনোসিস ভুলে হয়, স্টিল আই ক্যান পাস। এটা অনেক বড় একটা কনফিডেন্স দিবে আপনাকে, যে ধরেন পরীক্ষার হলে আপনি একটা কেস মিস করে গেছেন, তা এরপর আপনার কি হবে, ওই একটা মিস করার টেনশনে বাকি সবগুলো স্টেশন আপনার খারাপ হবে। হ্যাঁ, কিন্তু ওই যে আমার মাথায় একটা ঢুকে গেল যে না, আমার স্টেশন মিস হলেও আমি পাশ করতে পারি, ইটস পসিবল। হ্যাঁ, আর যেগুলো ভুল করবে সেটা তো মেন্টররা ধরিয়ে দিবে, সেই ভুলগুলো আপনি আর পরীক্ষার হলে করবেন না। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা বলবো, স্টিক টু দ্য সিনারিওতে যা বলেছে আপনি তাই বলবেন। ইটস অল অ্যাবাউট ফরম্যাট আপনি ফেলে দিবেন, ইটস জাস্ট এ কনভারসেশন। এটাকে ক্যাজুয়াল, আমরা যখন পেশেন্টের সাথে যেভাবে কথা বলি ওই কনভারসেশনটা, এটাকে খুব সিরিয়াসলি নিয়ে হ্যাপাজার্ড করে কমপ্লিকেটেড করে ফেলার কোনো কিছু না। ইটস নর্মাল, সিম্পল, ইজি ওয়েতে রাখবেন। আপনি আপনার নর্মাল পেশেন্টকে, আমরা এভরিডে কাউন্সিলিং করছি না, বুঝাচ্ছি না, আপনি ওভাবে বুঝাবেন। ইউকের কিছু স্পেশাল কিছু রুলস রেগুলেশনস আছে, সেটা আপনি প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। হ্যাঁ, এলসিসির ক্ষেত্রে হচ্ছে অল অ্যাবাউট ফরম্যাট। হ্যাঁ, যে আপনাকে কিসের পর কি কোয়েশ্চেন করতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে অ্যাপ্রোচ ওয়াইজ। হ্যাঁ, ধরেন একটা পেশেন্ট হেডেক নিয়ে আসলে আমার কি কি কোয়েশ্চেন করতে হবে, কি কি ডিডি আমার থাকে, কি কি অ্যাপ্রোচ আমার যেতে হবে, কি অ্যাপ্রোচে গেলে আমার কোনো ডিডি মিস হবে না, ডায়াগনোসিস আমার মিস হবে না। হ্যাঁ, আমরা অ্যাপ্রোচ ওয়াইজ প্র্যাকটিস করি, এবং আমরা এটাই প্র্যাকটিস করব। কারণ আমি যখন এলসিসি প্রিপারেশন নিয়েছি, আমরা প্রিপারেশন নিতাম ডিজিজ ওয়াইজ, যে সিস্টেমিক স্ক্লারোসিস হলে এটা কোশ্চেন করতে হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে এই কোয়েশ্চেন করতে হবে। কিন্তু এভাবে প্রিপারেশন নিলে কি হবে, আপনার প্রিপারেশন কখনো শেষ হবে না। সো বেটার, এলসিসির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রিপারেশন অ্যাপ্রোচ হচ্ছে আপনি সিমটমস বা অ্যাপ্রোচ ওয়াইজ আপনি প্রিপারেশন নেবেন, তাহলে আপনি একটা অ্যাপ্রোচ থেকেই 20টা ডিজিজ আপনি পড়ে ফেলতে পারবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে শর্ট কেসের ক্ষেত্রে হচ্ছে এক্সামিনেশন ফ্লুয়েন্টলি সুন্দর করে করে ফেলবেন। সাইনগুলো চেনার চেষ্টা করবেন, আপনি যে এত অসংখ্য পেশেন্ট দেখবেন, সাইন আপনি চিনে যাবেন। হোপফুলি পরীক্ষার হলে আপনি সাইন মিস করবেন না। সেকেন্ড হচ্ছে আহ আপনি যা দেখেছেন, যা পেয়েছেন, এক্স্যাক্টলি তাই এক্সামিনারকে বলবেন, তার বেসিসে আপনি ডিডি বলবেন। আন্দাজে এটা মনে হয় এটা থাকতে পারে, এটা মনে হয় এটা হতে পারে, এরকম কোনো কিছু আপনি আন্দাজে কোনো কিছু কথা বলবেন না। যা পেয়েছেন এক্স্যাক্টলি তাই যদি শর্ট কেসে বলতে পারেন, আপনার পাস হয়ে যাবে। এই আন্দাজে কোনো কিছু বলতে গেলে দেখা যাবে, বা একটা ওই যে আমাদের হয় না যে এটা মনে হয় আসতে একটু হাতে লাগতেছে লাগতেছে না, আমরা মানে এরকম পরীক্ষার সময় এরকম অনেক কনফিউশন হয়। হ্যাঁ, এরকম এরকম করা যাবে না। ঠিক আছে, যেমন আমি আমার আমার পরীক্ষায় আমার অ্যাবডোমেনের কেস ছিল এডিপিকেডি। তো আমি তো পেয়েছি এডিপিকেডি বলে এসেছি, পরে আমি বের হয়ে শুনলাম সবাই বলছে এটা হেপাটোস্প্লিনোমেগালি। পরে আমি মানে একবার চিন্তা করলাম যে এটা কি আসলেই হেপাটোস্প্লিনোমেগালি ছিল। পরে আমি দেখলাম যে না, পেশেন্ট হ্যাড ফিস্টুলা, ইট শুড বি এডিপিকেডি। ঠিক আছে, সো মানে যেটা পেয়েছেন আপনি সেটাই বলবেন, অন্য কোনো দিকে আপনি যাবেন, আপনি যা পেয়েছেন এক্স্যাক্টলি তাই বলবেন। হোয়াট এভার, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক। যে আমার দুই পাশে একটা মাস লাগছে, আমি এডিপিকেডি বলবো না হ্যাপাটাইটিস স্প্লিনোমেগালি বলবো। কেউ বলেছে হ্যাপাটাইটিস স্প্লিনোমেগালি, কেউ বলেছে এডিপিকেডি। হ্যাঁ, আপনার কাছে যেটা মনে হবে আপনি সেটাই বলবেন। ঠিক আছে, আর লাস্টলি সেটা হচ্ছে কমিউনিকেট করবেন বেশি, রেদার দেন ইউ মেমোরাইজ। যতটুকু মেমোরাইজ করবেন তার চেয়ে বেশি কমিউনিকেট করবেন, যত বেশি পড়বেন তার চেয়ে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সব সময় হচ্ছে স্ট্রাকচার থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, স্ট্রাকচারের বাইরে আপনি যাবেন না, এবং ট্রাই টু প্র্যাকটিস সেফ অ্যান্ড এই প্রসেসটাকে আপনি ট্রাস্ট করবেন, তাহলে দেখবেন আপনি খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পেরেছেন। এখন আমি একটু আমাদের জেনেসিস এর আপকামিং যে ব্যাচ বা
আমরা কি কি সার্ভিস প্রোভাইড করছি সেটা জাস্ট একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমাদের দুটো রেগুলার ব্যাচ রান হয়, একটা হচ্ছে ফ্রাইডে আর একটা হচ্ছে সানডে। আমরা ইউজুয়ালি হচ্ছে 2:30 বা 3টা থেকে আমরা ক্লাস শুরু করি। আমরা ট্রাই করি মোর দেন 15 কেস, মানে অনেক সময় আমরা 20টা 22টা কেসও দেখাই, হ্যাঁ, ডিপেন্ডস। হ্যাঁ, আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট মোর দেন 15 কেস যাতে আমরা প্র্যাকটিস করাতে পারি। এবং আমাদের যে গ্রুপগুলো হয়, আমরা গ্রুপগুলোতে হচ্ছে ইচ গ্রুপ 6%, হ্যাঁ, এর চেয়ে বেশি আমরা চেষ্টা করছি না রাখার, আমরা রাখবো না হোপফুলি, যাতে আমরা আপনারা সবাই এক একজন হচ্ছে 2টা 3টা করে কেস প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এরপর নেক্সট মান্থে আমাদের কিছু কম্বাইন্ড ইন্টেন্সিভ আসবে, যেটা সব ডায়েটের মানে সব সেন্টারের ক্যান্ডিডেটদের জন্য এবং ঢাকা ক্যান্ডিডেটদের জন্য। আমাদের যেহেতু অনেক ক্যান্ডিডেটই ঢাকার, সো আমরা অনেকগুলো রিকোয়েস্ট পাচ্ছি, সো ঢাকা ক্যান্ডিডেটদের জন্য হয়তো আমরা একটা স্পেশাল ইন্টেন্সিভ থ্রো করব, যেখানে আমরা হচ্ছে ঢাকার যে বিগত ডায়েটগুলোতে যতগুলো এলসিসি এবং শর্ট কেস এসেছে সেগুলো আমরা চেষ্টা করব একটু হচ্ছে ডিসকাশন করে দেওয়ার বা হচ্ছে দেখিয়ে দেওয়ার, হ্যাঁ। এবং মক এক্সাম হবে, যেটা অগাস্টের লাস্ট উইকে আমরা নেওয়ার প্ল্যানে রেখেছি। এবং জেনেসিসের যে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন। ফেসবুকে গ্রুপ আছে, সেখানে অ্যাড হয়ে যাবেন। আমরা নিয়মিত আমাদের আপডেটগুলো শেয়ার করি। এবং এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েরি বা কোনো কনফিউশন বা কোনো কিছু জানার থাকে, হ্যাঁ, আপনার আমাদের মেন্টর আছে, অনেককে আপনারা পার্সোনালি চিনেন, হ্যাঁ, না চিনলেও কোনো সমস্যা নাই। আপনারা আহ, যদি মেন্টর অ্যাকচুয়ালি তারা হয় যাদের হচ্ছে একটা হেল্প করার মেন্টালিটি থাকে, সো আপনাকে কেউ ডিসহার্টেন করবে না, সবাই আপনাকে হেল্প করার চেষ্টা করবে। কারণ আমাকেও কেউ না কেউ হেল্প করেছে, তাই না? আমারও কনফিউশন ছিল, আমিও আপনাদের জায়গায় ছিলাম, আমিও মেন্টরদেরকে নক দিয়েছি, যারা এমআরসিপি কমপ্লিট করেছে তাদেরকে নক দিয়েছি, সবাই আমাকেও হেল্প করেছে। সো এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে হেল্প করা, হ্যাঁ। সো কোনো কনফিউশন কোয়েরি থাকলে আমাদেরকে জানাবেন, আমরা সেটা সর্ট আউট করার বেস্ট ট্রাই করব। এন্ড অ্যাট লাস্ট, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন জুমে এবং হচ্ছে ফেসবুক লাইভে, এন্ড অলসো যে আমাদের যে মেন্টর প্যানেল, অনেক ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য, এবং সবার প্রতি অনেক শুভকামনা জানিয়ে আমি আমাদের সেশন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।